এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমার শার্ট প্যান্ট কেন টান দিচ্ছেন ম্যাম? বেশি বেশি হয়ে যাচ্ছে। প্লিজ চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও। ধুর ম্যাম, আপনি লজ্জাহীন মহিলা, আমাকে ছাড়েন। আপনি অনেক খারাপ। ধ্যাত, কি করলে আমার শার্ট ছিঁড়ে ফেলেন? আমি পরে কিনে দেব, এখন প্লিজ বাধা দিও না। নদী আয়ানকে কিছু বলার আগেই আয়ানের প্যান্ট খুলে ফেললো। নদী আয়ানের উপর ঝাঁপিয়ে পড়লো। আয়ানের ভিতরে অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। আস্তে আস্তে আয়ানের ভালো লাগতে লাগলো। আয়ান নদীকে আর বাধা না দিয়ে তাল মিলাতে লাগলো। অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে নদী আয়ানের বুকে ঢুলে পড়লো। আয়ান আস্তে আস্তে নদীকে সরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে খাটে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, ম্যাম অনেক সুন্দর, হি হি হি। আমি ওনার সব কিছু দেখে ফেলছি। এইটাতে এত মজা, আগে জানলে তো কত মজা হইতো। বন্ধুদের সাথে শেয়ার করা লাগবে। না থাক, আম্মু জানলে মেরে ফেলবে। কাউকে কিছু বলা যাবে না। আয়ান কথাগুলো ভেবে টেবিলের উপরে খাতা কলম দেখে আয়ান লিখে দিল। আপনি অনেক সুন্দর, বাট আপনি একটা নেশাখোর মাইয়া। ভালো হয়ে যান। আমার সাথে যা করলেন ঠিক করেন নাই। এত সুন্দর মেয়ে, ভালো হাজবেন্ড পাইবেন, এইসব কাজ করা থেকে দূরে থাকেন। আপনি তো ঘুমিয়ে গেছেন, টাকাটাও নিতে পারলাম না। আমার স্যালারি থেকে রেখে দিতে হবে। ভালো থাকবেন। মা বাবার কথা ভেবে নোংরা কাজ ছেড়ে দেন। আয়ান চিরকুটটা লিখে নদীর পাশে রেখে ড্রয়িং রুমে গিয়ে তাড়াতাড়ি শার্ট প্যান্ট পরে জ্যাকেট পরে দরজা লাগিয়ে দিয়ে বের হয়ে গেল। 7 দিন পর। আয়ান, স্কুলে যাবে না? না। তুই ক্লাস না করে কই করস? শিক্ষক বান্ধবী বললো তুই স্কুলে যাস নাই। কই যাস প্রতিদিন স্কুলের নাম করে? আয়ান ওর আম্মুর কথা শুনে লাফ দিয়ে উঠে বলল, মানে আম্মু, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করছি। স্কুলে এখন তেমন ক্লাস নাই, তাই আমরা বন্ধুরা মিলে একসাথে পড়ছি। আরে আঙ্কেল, তোকে নাকি ডেলিভারি দিতে রেখেছে। তুই আসলে কি করস? আমাকে মিথ্যা বলবি না। যদি মিথ্যা বলস আর আমি যদি সত্যিটা জানি তাহলে তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, আমি হোম ডেলিভারি দেই। দেখো আম্মু, আমি তোমার উপরে এত প্রেশার ক্রিয়েট করতে চাই না। আয়ানের আম্মু রাগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে হাত ধরে ফেললো কেউ। আয়ানের আম্মু পিছনে তাকাতেই আয়ান উঠে পড়লো। আয়ানের আম্মু কাপা কাপা কণ্ঠে বলল, রায়হান, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি এখানে ঠিকানা কি হয়ে গেলে? কে তোমাকে ঠিকানা দিয়েছে? রায়হান কথা না বলে সোজা আয়ানের আম্মুর পা জড়িয়ে ধরে বলল, বউ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কাজের কর্মের জন্য লজ্জিত। প্লিজ আর রাগ করে থেকো না। আমি তোমাকে আর বাবুকে নিতে এসেছি। প্লিজ চলো আমার সাথে। ছাড়ো, এইসব সিনক্রেট করবে না। এখান থেকে চলে যাও। জান, প্লিজ ক্ষমা করে দাও। জান, আমি অনেক ভালো হয়ে গেছি। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও। প্রমিস করতেছি আমি কোনো নারীর দিকে তাকাবো তো দূর, আমি মেয়েদের থেকে 100 গজ দূরে থাকবো। ছাড়বে বা? স্যারের সামনে কি শুরু করছো? বাচ্চাদের মতো করবে না। রায়হান ভ্রুকুচকে তাকালো। আয়ানের দিকে তাকাতেই আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, এই, কে আপনি? আমার আম্মুর পা ছাড়েন। আর জান বলার সাহস কোথা থেকে পান? আয়ান ধরে বলতে যাবে, রায়হান উঠে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে বলল, আমি তোমার আম্মুর বয়ফ্রেন্ড। আয়ান রাগে হাত মুঠো করে নিতে সাথে সাথে আয়ানের আম্মু রায়হানের কাঁধে থাপ্পড় মেরে বলল, ফাজলামি শুরু করছো? ছেলের সাথে মজা করো? তুমি আসলে কখনোই ঠিক হবে না। এখন এখান থেকে যাও, রাগ হচ্ছে কিন্তু। সরি, আমি তোমার আব্বু। আব্বু মানে? আয়ান মারতে যাবে, সাথে সাথে আয়ানের আম্মু আয়ানের হাত ধরে থাপ্পড় মেরে বলল, তোর সাহস তো কম না, আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতে যাস? আয়ানের আম্মুর কথা শুনে আয়ান গালে হাত দিয়ে ভেবাচেকা খেয়ে তাকালো। রায়হান আয়ানের গালে হাত দিতেই আয়ান এক ঝটকায় সরিয়ে দিল। রায়হান বুকে জড়িয়ে নিয়ে বলল, সরি, মজা করলাম। আমি তোমার আব্বু হই, আর তুমি এভাবে মারলে কেন? আপনি আমার আব্বু কিভাবে হন? আম্মু আর আপনার তো মনে হচ্ছে বয়সে পার্থক্য আছে। ওই তোর আপু হয়, বাট রায়হান এখান থেকে যাও। আমার মেজাজ গরম করে না। আমাদের থেকে পালিয়ে একটু যদি তোমাদের থেকে পালিয়ে একটু যদি শান্তি পেতাম। আর এমন করো না। শুনুন না, রাফির বিয়ে ঠিক করা হয়েছে। তোমাকে ছাড়া ও বিয়ে করবে না। প্লিজ চলো না। রাফির বিয়ের পর তুমি না ভালো লাগলে চলে যাও, বাট আমাকে ঠিকানা দিলে চলবে। রাফির বিয়ে ঠিক করছো কার সাথে?
আমার বন্ধু আমার বিজনেস পার্টনার হয়েছে, চৌধুরী গ্রুপের মালিক। ও শাপলার মেয়ে। আম্মু, তুমি চৌধুরী গ্রুপের মালিকের বউয়ের নাম ধরে ডাকছো? হ্যাঁ, আমার ক্লাসমেট ছিল। কি বলো? আমাদের মতো গরিবের সাথে ওই ফ্যামিলির পরিচয় আছে ভাবতে পারছি না। দেখো ছেলেটাকে কি করছো। চৌধুরী গ্রুপকে না জানি কি ভাবছে। ওর মায়ের যে ক্ষমতা আছে, ওই চৌধুরী গ্রুপকে একদিনে নিচে নামিয়ে ফেলতে পারে। এই, আপনি বেশি কথা বলেন না, চাপা মারতে মারতে উঠে যাচ্ছেন। আয়ান, তোকে আমি বললাম আমি তোর আব্বু হয়, তোর কি কানে যায় না? বেয়াদের মতো কথা বলাস। আম্মু, মজা লাগছে, উনি কত ইয়াং আর তুমি তার থেকে, কিন্তু না মানে তোমাকে বোঝা যায় না, বাট তোমার বয়স তো দেখলাম 40, আর ওনার বয়স দেখে মনে হচ্ছে 37 বা 38 বয়স। বাহ, আমার ছেলের তো দেখি অনেক জ্ঞানী। তোমার আব্বু 39, আমার 37, বাট আমি তোমার আম্মু আর কাজিন ছিলাম। আপনাদের তো 2 বছরের পার্থক্য, বাট যাই হোক কিছু বলবো না। আম্মু, তোমাকে প্রশ্ন করব? কি প্রশ্ন করবি জানি, বাট কোনো উত্তর দিব না। আব্বু, এই কি বিয়ে করছেন? খালি জিদ করে রাগ দেখায়, একটু ভালোভাবে কথা বলে না। আয়ান আর কিছু বলতে যাবে, সাথে সাথে রায়হান মুখ চেপে ধরে ওর আম্মুর দিকে হাসি দিয়ে বলল, বাচ্চা মানুষ বোঝে না। যান, যাও না, রেডি হয়ে নাও। রাফি অনেক জিদ করছে, চলো না। তোমাকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি, প্লিজ চলো না। ওকে যাচ্ছে, আয়ান তুই রেডি হয়ে নে। আয়ানের আম্মু চলে গেল। রায়হান মুখ ছেড়ে দিয়ে বলল, বাবারে, তোর আম্মু এমনি আমাকে অনেক প্যারায় রাখতো। একটু ফাজলামি করে আমার বান্ধবীর সাথে প্ল্যান করে আমার গুরুত্ব বোঝাতে গেছিলাম। তারপর থেকে তোদের খুঁজে বেড়াই, একটু যদি খুঁজে পাই, যাওয়ার আগে কিভাবে টের পাই জানি, গেলে দেখি সে উধাও। আজকে এখানে পাইলাম। আমার কেন আপনার স্মৃতি মনে নাই? 5 বছরেরটা নিয়ে এসেছিল। ও, তার মানে 11 বছর ধরে আপনারা আলাদা? হুম। ও, আমি কি একা? আর রাফিকে? রাফি, আতিয়া যমজ তোমার বড় ভাই আর বড় বোন। ও আচ্ছা। রেডি হয়ে নাও। ভাইয়া, বিয়ে আপনাদের কত বছর বিয়ে হয়েছিল? তোমার আম্মু যখন 15 বয়স তখন হয়েছিল। আপনার বাপ মা খেয়ে কাজ নাই যে এত ছোট বয়সে বিয়ে দিয়েছিল দুইজনকে? আরে তখন অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, আর আমি একটু ফাজিল টাইপের ছিলাম, আমার কাজিনদের ভালো থাকতে দিতাম না। যাক, ছেলেকে অত কথা বলা যায় না, রেডি হয়ে নাও। আচ্ছা, রেডি হয়ে নেই, না হইলে আবার চিল্লাপাল্লা করব। এমনি রে বাপ, যা রেডি হয়ে নে, আর কিছু নেওয়ার দরকার নাই। আয়ান রেডি হতে যাবে, সাথে সাথে ওর আম্মু এসে বলল, হ্যাঁ, তোকে যেতে হবে না, বিয়ের দিনে যাবি, এখন তুই ক্লাস করবি। তুই 5 দিন ক্লাসে যাস নাই, তার শাস্তি। রাহেলা, ওর ভাইয়ের বিয়েতে ওই মজা করবে না নাকি? তুমি ব্যাককেলের মতো কথা বলবে না তো। আর আমিও তো কত স্কুলে যাই নাই। চুপ করো, তোমার মতো একটা মিথ্যাবাদী হয়েছে। হোম ডেলিভারি করতে গিয়ে স্কুলে যায় নাই। হোয়াট? হোম ডেলিভারি করতে গেছিল মানে? তুমি আমার ছেলেকে দিয়ে এইসব করেছো? আমি এসব করাবো নাকি? তোমার মনে হয় নাকি? হোম ডেলিভারি কি অনেক খারাপ কাজ নাকি? আম্মু একা এত কষ্ট করে, তাই আমি ভাবছি আমি কিছু করলে, নিজের হাত খরচ চালালে আম্মুর সংসার চালাতে একটু সহজ হবে, তাই আমি হোম ডেলিভারি কাজ নিয়েছিলাম। রায়হান আয়ানের কথা শুনে খুশি হয়ে বলল, আমার ছোট ছেলে এত বড় হয়ে গেছে, 15 বছরের মায়ের কষ্ট দেখে নিজের ইনকাম করতে নেমে গেছে। তোমার তো গর্ব হওয়া দরকার। যাই হোক আয়ান, তুই পরে আয়, ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিবি। আম্মু গেলে কি হবে? এমন কেন করছো আম্মু? আমি যাই না, সবার সাথে পরিচয় হব। আমি আমার ফ্যামিলির কাউকে চিনি না, ব্যাপারটা কেমন না? আমারও তো সবার ভালোবাসা পেতে ইচ্ছে করে। রাহেলা, ছেলেটার মন ভেঙে দিও না। আমার ছেলে হয়ে এ কি রুমে থাকে? এটাই কি রুম নাকি? পাপ্পির রুমও তো এর থেকে অনেক বড়। পাপ্পিকে? আমার আর তোমার আম্মুর কুকুর। ও আম্মু, যাই না প্লিজ। না, আয়ান রাগে কষ্টে বলল। যাব না, যাও। আয়ান কথাগুলো বলে সাইকেলের চাবিটা নিয়ে রুম থেকে বের হয়ে সাইকেলের তালা খুলে রুমে চাবি রেখে দিয়ে বলল, সব আটকিয়ে দিয়ে যাও। কোথায় যাচ্ছিস? আয়ান কোনো কথা না বলে রাগে সাইকেল নিয়ে চলে গেল। রায়হান রেগে বলল, এমন কেন করলে? আমি চাই না তাই আমাদের পরিচয় জানুক, আর তুমি কথাবার্তা ভালোভাবে বলতে, বড় লোক কি ভাব দেখাবে না। বিয়ের দিন গেলে তো জেনে যাবে। ওই যাবে না। কি? তুমি আসলে কি চাচ্ছ বলো তো? ওই ইন্টার শেষ হলে আমি ওকে নিয়ে বাড়িতে যাবো, এখনো 3 বছর পর। এখন ওই বাস্তবতা সব শিখেছে,
কি শিখুক, এখন হুট করে বিলাসবহুল জীবন পেলে ওই এখন যেমন আছে তেমনই থাকবে। এখন টাকার গুরুত্ব বুঝতে শিখবে। হুট করে সব পেয়ে গেলে বেরিয়ে যাবে। ও দাদা নানা কি ওর কোনো আপনার অপূর্ণ রাখতে দেবে নাকি? তাই বলে এভাবে মনে কষ্ট দেবে? ভাবো না, ও আমার উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। এখন রাগ হয়েছে দিত আমার থেকে একটু বেশি। হোয়াট? তোমার থেকে ও একটু বেশি? কথা কম বলে চলো। রায়হান আয়ানের আম্মু চলে গেল। 7 দিন পর রাকিব বলে উঠল, চলো আমার সাথে, বিয়ে খাওয়া যাবে আর কাছ থেকে বড় লোকদের বিয়ে দেখা যাবে। চলো। আম্মু বাসায় নাই। তুই তো চিল মুডে আসোস, ওই বস চলে যাচ্ছে, গাড়িতে উঠে পড়। রাকিব আয়ান দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। 1 ঘন্টা জার্নি করে চলে গেল। বিয়ে বাড়িতে গেলে সব কাজ দুজনকে বুঝিয়ে দিল। দুইজন কাজে লেগে গেল। রাকিব বলে উঠল, দেখ, বড় লোকদের বিয়ের অনুষ্ঠান, বাড়িটাই কি সুন্দর আছে। আমাদের ভাগ্য ভালো, এই বাসায় ঢোকার সুযোগ পাইছি। কাজ করতে থাক যা। দুইজন নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে আয়ান খাবার খাচ্ছিল। হঠাৎ করে গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। রাকিব দৌড়ে এসে আয়ানকে বলল, আয়ান, ওদিকে চল, তোকে কিছু দেখাবো। আমি যা দেখছি তা কি সত্যি আমি বুঝতে পারছি না। দূর, খেতে দে। কি দেখছস? আমার সাথে আয় আগে। রাকিব আয়ানকে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ান টিস্যু দিয়ে হাত মুছতে যেতে লাগলো। আয়ান রাকিব ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করলো। আয়ান সামনের দিকে তাকাতেই আয়ান বউ দেখে থমকে গেল। হুট করে আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে বলে উঠল, এই বিয়ে হবে, নদী আমার ছেলের বউ হবে। ভাবি, ফালতু কথা বলবেন না। আপনার ছেলে পালিয়ে গেছে আর আপনি বলেন আপনার ছেলের বউ হবে। আরে আর আর কোনো নাটক দেখতে চাই না। আমার মেয়েকে এইভাবে এখানে অপমান করা হইলো। রায়হান তোর। আয়ানের দিকে তাকিয়ে বলল, এই বিয়ে হবে, নদী আমার ছেলের বউ হবে। আমি আপনাকে যেহেতু বলেছি আমি নদীকে ছেলের বউ বানাবো, মানে বানাবো। রাহেলা, কি বলছো? কিভাবে বানাবে? রাফি তো পালিয়ে গেছে, ওর ফোন বন্ধ, ওর সাথে যোগাযোগ করার কোনো অপশন ফাঁকা রাখে নাই। ওই দিকায় আয়ানের আম্মুর কথা শুনে সবাই পিছনের দিকে তাকালো। আয়ান চলে যেতে নিলে আয়ানের আম্মু বলল, এক পায়ে গিয়ে গেলে তোর খবর আছে, তোর হিসাব আমি করে নেব। এখন এখানে আসেন। কে আমাকে বলছেন? আয়ানের কথা শুনে সবাই আয়ানের দিকে তাকালো। রায়হান বলে উঠল, বাবু তুই এখানে কিভাবে? কে আমাকে বলছেন ম্যাম? কে আপনি? স্যার আমাকে কিছু বলছেন আপনারা? আয়ন দুষ্টুমি করার সময় নেই। তুই এখানে আসে, আমার মান সম্মান যদি তুই নষ্ট করতে চাস তাহলে তুই এখান থেকে যা। তোর বড় ভাই আমাদের কথা ভাবেনি, আমাদের মান সম্মান শেষ করে চলে গেছে। এখন তুই যদি সেম কাজ করে যাস তাহলে এখান থেকে চলে যা, কিন্তু আমাকে কখনো আর পাবি না। আয়ানের আম্মুর চোখের পানি পড়ার আগেই আয়ান দৌড়ে গিয়ে চোখের পানি ধরে ফেলল। আয়ান চোখের পানি মুছে দিয়ে বলল, আমি ওনাকে বিয়ে করব। ভাবি, এইসব কি ধরনের কথা বলেন? একটা ওয়েটারের সাথে আমার মেয়ের বিয়ে আমি কখনোই মেনে নেব না। ওই ওয়েটার না আমার ছোট ছেলে আয়ান খান। সবার চোখ বড় বড় হয়ে গেল। আয়ানের চোখ ছানা পড়া হয়ে গেল। আয়ান বলে উঠল, আম্মু কি বলো? আমি আয়ান খান মানে? পয়সা কোথায় পেয়ে যাবি? আর ওকে আদর করতে কেউ কাছে আসার দরকার নেই। আগে বিয়ে হবে, তারপর ওর সাথে কথা বলবে আম্মু, আমার ছোট ভাই, আমি ওকে ধরতেও পারবো না। পরে। দাদু ভাই আমাদের। আয়ানের দাদা নানা দুজন বসা থেকে উঠে পড়ল। আয়ানকে নদীর পাশে বসিয়ে দিল। আয়ান নদীর বিয়ে পড়ানো শুরু করে দিল। বিয়ে পড়ানো শেষ হইলে আয়ান উঠে দাঁড়িয়ে বলল, রাকিব, মামা, তুই তো বড় লোক সুন্দরী বউ পেয়ে গেলি, আমাদের ভুলে যাস না মামা। ধুর, ফালতু কথা রাখ। তোকে আমি পরে আমার বেতন দিয়ে দিব। আগে এখান থেকে ভাগি। এই আম্মু আমাকে মেরে ফেলবে। রাকিব আয়ান দৌড়ে পালাতে যাবে, সাথে সাথে আয়ানের আম্মু কলার ধরলে আয়ান ভয়ে ঢোক গিলতে গিলতে বলল, আম্মু, এইবারের মতো ক্ষমা করে দাও। আমি আর জীবনেও এমন করব না। আম্মু, তুমি স্কুলে ফোন দিয়ে দেখো আমি ক্লাস করছি। আজ তো শুক্রবার, রাকিব বলল, তাই আমি একটু এসেছি। আম্মু প্লিজ মাফ করে দাও। আব্বু, এইবারের মতো বাঁচিয়ে দেন না। রাহেলা, ওকে ছাড়ো। ওই তোমার চোখের পানি পড়ার আগেই ওই হাজির হয়েছে, ওর উপর রাগ দেখাও না। ও এখন বিয়ে করছে, বউয়ের সামনে এভাবে গায়ে হাত তুলো না। আয়ানের আম্মু আয়ানকে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরলে আয়ান পাথর হয়ে গেল। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু। আয়ান পিছনে তাকাতেই আয়ানের আম্মুর চোখের পানি দেখে আয়ান বলল, আম্মু কান্না করো না। আমার তোমার চোখের পানি সহ্য হয় না। তুমি তো বলার আগেই আমি ওনাকে বিয়ে করে নিলাম। প্লিজ কান্না করো না। আর আমি সত্যি
সত্যিই আর এমন করব না। আমি পড়াশোনায় ফোকাস দিব। প্লিজ কান্না করো না। আয়ান ওর আম্মুর চোখের পানি মুছতে যাবে, সাথে সাথে ওর আম্মু ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হুট করে চোখের পানি মুছে ফেলে বলল। তুই এখানে? আর কিছু বলার আগেই আয়ান ওর আম্মুকে রায়হানের দিকে ধাক্কা দিয়ে বলল। আব্বু সামলাও, এই নানির মেয়ে আবারও আসল রূপ চলে এসেছে। নতুন বউ আপনার সাথে পরে দেখা করব। আপনার নাম্বার আব্বুর থেকে নিয়ে নিব। এই আপনার শাশুড়ি একটা মানুষ। এখন এখানে থাকলে প্রশ্নের উত্তর আর থাপ্পড় খাইতে খাইতে জীবন যাবে। আয়ান রাকিবকে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে নিল। সবাই আয়ানের কথা শুনে হাসতে লাগলো। নদীর আব্বু হেসে ফিরল। নদীর আব্বু বলল, যাক, একটাই ছেলে তাহলে আপনার মানুষ হয়েছে, কিন্তু এত ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে কি ঠিক করলেন? ওই বিয়ের কি বুঝে আমার মেয়ের খোঁজ খবর নেবে কিনা সন্দেহ। ভাই সাহেব, আপনি অত চিন্তা করবেন না। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। ওই ছোট হতে পারে, ও দায়িত্ববান একটা ছেলে, মানুষকে বুঝতে পারে, ও মানুষকে ভালোবাসতে জানে। ওর কাঁধে কোনো দায়িত্ব থাকলে ও ওইটা খুব নিখুঁত ভাবে দায়িত্ব পালন করতে জানে। আমার ভয়ে এখান থেকে চলে গেছে। ওই এখানে আশেপাশে আছে, ওই আবারও আসবে, ওর আব্বুর কাছে বা নদীর কাছে আসবেই। দায়িত্ববান হইলে হলো, বড় ভাইয়ের মতো কমন সেন্স হইলে তো ঝামেলা। আপনার উপরে আবারও বিশ্বাস করছি আমি। আমি আপনাকে বলতে পারি, আপনার মেয়ে খারাপ থাকবে না। আমার ছেলে নিজের কষ্ট লুকাতে জানে। ও কষ্ট পাইলে আমাকে কখনো বুঝতে দেয় না। আমি যত খারাপ ব্যবহার করি ওর সাথে, অন্য কেউ হলে আমাকে ঘৃণা করতো। আর বাবাও তো আমার উপরে বিরক্ত হয়ে যেত, কিন্তু ও আমাকে সবসময় আগলে রাখে। ওর ব্যবহারে বলা যায় আমি ওর মা না ওর মেয়ে। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই নদীর ভালো মতো খেয়াল রাখবে। ওর দায়িত্ব সুন্দরভাবে নিতে পারবে। ওর জন্য চোখের পানি বের হবে এমন কিছু ওই কখনো করবে না। আমার মেয়ের সুখ আমি দেখতে চাই। আমি আপনার উপরে ভরসা করে আমার মেয়ের দায়িত্ব আপনাকে দিয়ে দিচ্ছি। আমার মেয়ের সুখের ফানির কারণ যদি আপনার ছেলে হয়, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আয়ানের আম্মুর হাতে হাত দিতে আয়ানের আম্মু নদীকে বলল, আমার ছেলে ছোট দেখে তুমি হয়তো রাগ করেছো, মনে মনে বকাচকা করছো। শোনো, ছোটদের নিজের মতো করিয়ে নেওয়া চাই। আমি কিন্তু তোমার শ্বশুরের বড়। আমি ওকে যেভাবে চালাই সেভাবেই থাকে। মাঝখানে কিছু ঝামেলার জন্য আমাদের একটু বেশি, তাই 13 বছর দূরে দূরে থাকছি। আমার জেদ ভয়ঙ্কর, এইটাই সবাই জানে। শোনো, কষ্ট পেও না। হায়ানকে টাইট রাখবে। সব মেয়ে চাইবে আমার জামাই যেন আমার কথা মতো চলে। তুমি ওকে নিজের মতো গড়িয়ে নিও। ও অনেক দুষ্টু, দেখতে তো পেলে কষ্ট পেও না। আন্টি, আমার এখানে ভালো লাগছে না। আমি এখান থেকে যেতে চাই। আচ্ছা, তুমি রুমে যাও। আতিয়া আমার সাথে আয়। নদী আদিয়ার সাথে চলে গেল। দাদা বলে উঠল, ছেলেটা পালিয়ে কই গেল? আমি কল দিচ্ছি। আয়ানের আম্মু রাকিবকে কল দিতে লাগলো। রাকিব কল রিসিভ করতেই আয়ানের আম্মু বলল, রাকিব কল কাটবে না, আয়নের কাছে ফোন দাও। আন্টি বকাঝকা করেন না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। আচ্ছা, করবো না, ওকে এখানে আসতে বলো। আর তুমিও আসো। আমি যাব না, মায়ের খাওয়ার ইচ্ছে নাই। তোর আব্বু কথা বলবি। দাও। রায়হানকে ইশারা করলে রায়হান কল ধরে বলল, আয়ান, আব্বু, ওনার নাম্বারটা দেন। তোমার কাছে ফোন আছে নাকি? আমার কাছে নাই, বাট রাকিবের আছে। শোনো, আমি তোমার আম্মুর থেকে দূরে আছি। তুমি এখানে আসো। বউকে রেখে কেউ পালিয়ে যায় নাকি? বউ কি ভাববে? আব্বু আম্মু ওইখান থেকে যাক, আমি ওইখানে পৌঁছে যাব। আপনি একটু জেগে থাকেন। তুমি আসো, কেউ কিছু বলবে না। ওই আম্মুকে বিশ্বাস নাই। আয়ান কথা বলতে বলতে সাথে সাথে জোরে শব্দ হইলে রায়হান জোরে চিৎকার দিয়ে বলল, আয়ান, বাবা তুই ঠিক আছোস? বাবা কথা বল আয়ান। কি হয়েছে? রায়হান তাড়াতাড়ি করে ফোনের লোকেশন বের করতে দিয়ে দিল। রায়হান, নদীর আব্বু, আয়ানের আম্মু বের হয়ে গেল। আর কাউকে নিল না। রাকিবের ফোনে বারবার কল দিতে লাগলো। হঠাৎ কলটা রিং হইলে আয়ানের আম্মু বলল, রাকিব, আয়ন কোথায়? কান্না করছে কেন? আন্টি, আয়নকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেছে। হোয়াট? কোন হসপিটালে? আসো, তাড়াতাড়ি বলো। রাকিব ঠিকানা দিলে রায়হান গাড়ি ঘুরিয়ে চলে গেল। আয়ানের আম্মু কান্না করতে লাগলো। 3 জন চলে গেলে রাকিবকে কল দিলে ওই রুম নাম্বার বললে 3 জন চলে গেল। আয়ানের কেবিনের সামনে গেলে দেখে রাফি দাঁড়িয়ে আছে। রাফি রক্ত দিয়ে বের হইল। রাফিকে দেখে আয়ানের আম্মু রেগে গেল। রাফির হাত নতুন বউ সেজে থাকা মেয়েটা হাত ধরলো। রাকিব এসে বলল, আন্টি, ওনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু বলার আগেই রায়হান সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, আয়ানের কিছু হয়েছে? কিভাবে গাড়ি চালাও? সামনে মানুষ চোখে পড়ে না? আব্বু, গাড়ি ব্রেক ফেল হয়ে গিয়েছিল। আব্বু, আমি গাড়ি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলাম। হুট করেই ছেলেটা সামনে চলে আসে। কিন্তু তোমরা এখানে কেন?
আমার মেয়েকে তো ছেড়ে এসেছে, আবার এখন আমার মেয়ের জামাইকে মেরে ফেলার চেষ্টা করেছে। এই ছেলে এত অসভ্য। থাপ্পড় মারতে যাবে রাকিব বলে উঠল। স্যার, উনি আয়ানকে রক্ত দিয়েছে। উনি রক্ত না দিলে আয়ানকে বাঁচানো যেত না। আয়ানের এখন কি অবস্থা? আয়ানের আম্মু কেবিনের ভিতরে গিয়ে দেখে আয়ান বেডের উপরে শুয়ে আছে। আয়ানের আম্মু আয়ানের পাশে বসে কপালে হাত রাখতেই আয়ান চোখ খুলে বলল। আম্মু তুমি এসেছো? আয়ান ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আয়ান কান্না করতে করতে বলল। আম্মু, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমি আর তোমার কাছে যেতে পারবো না। আয়ানের কথা শুনে রাফি দরজার কাছে থেকে শুনল। আয়ানের কথা শুনে রায়হান আয়ানের আম্মু কান্না করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আল্লাহ তোর কিছু করবে না, একজন মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। আমি তো জানি আমার আম্মুর দোয়া আমার সাথে থাকলে আল্লাহ আমাকে ঠিকই রক্ষা করবেন। আম্মু, এই ছেলে আমার ভাই। হ্যাঁ, ওই তোমার ছোট ভাই। তুমি নিজের ভাইকে মেরে ফেলতে নিয়েছিলে। রাফি আয়ানের কাছে এসে বলল। ভাই আমার, বিশ্বাস কর আমি ইচ্ছে করে কিছুই করিনি। আরে ভাইয়া, আপনি কিছু ইচ্ছে করে করেন নাই তা তো আমি জানি। আপনি কান্না করেন না, ছেলে মানুষ কান্না করলে মানায় না। আমি তোমার বড় ভাই। কি? আপনি বড় ভাই? আম্মু আব্বু? হ্যাঁ, ওই রাফি তোমার বড় ভাই। বা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল, বাট দেখাটা ভয়ঙ্কর ভাবে হইল। আই এম সরি। ডাক্তার আসলে আয়ানকে রেস্ট নিতে বলে দিল আর সবাইকে চলে যেতে বলল। আয়ানের আম্মু বাদে সবাই চলে গেল। আয়ানের আম্মুকে জোর করে রাফিকে ওর বউকে বাসায় তুলতে বলে দিল। আয়ানের কথা ফেলতে না পেরে রাজি হয়ে যায়। 3 দিন পর সবাই এই কয়েকদিনে আয়ানকে দেখতে এসেছে নদী বাদে। আয়ান রাকিবের সাথে কথা বলছিল, তখনই কেউ নক করলো। আয়ান না তাকিয়ে বলল। আসো। আয়ান রাকিবের সাথে কথা বলতে থাকলো। রাকিব ইশারা করলে আয়ান নদীকে দেখে চমকে উঠল। রাকিব চলে গেল। আয়ান নদীকে বলল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তুমি এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। বসেন এখানে। আয়ানের সামনে নদী টুলের উপরে বসলো। আয়ানের দিকে তাকিয়ে বলল। তোমার চেহারাটাই কেমন চেনা চেনা লাগে। আয়ান ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়ান বলে উঠল। কেমনে? তা জানি না, বাট চেনা চেনা লাগে। যাই হোক, খাবার খাইছো? জি। তোমাকে রিলিজ দিবে আজ। জি জানি, আম্মু বলেছে। আমার সাথে যেতে বলছে, আন্টির জরুরি কাজ পড়ে গেছে। ও আচ্ছা। নার্সও কি রেডি করে দেন। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ান মনে মনে ভাবতে লাগলো। যাক বাবা, বেঁচে গেছি। ওনার আমার চেহারা মনে নাই, না হইলে আম্মুর সামনে যদি প্রকাশ পায় যে আমি ওনার সাথে এইসব করছি, তাহলে আমার কপালে দুঃখ 3 গুণ হয়ে যেত। নার্স আয়ানকে পোশাক দিলে আয়ান তাদের বের করে দিয়ে নিজেই একাই পরে নিয়ে বের হয়ে গেল। রাকিব আয়ানকে ধরে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানকে ধরে গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। রাকিবকে দেখে বলল। তুমি আমার সাথে চলো, আন্টি বলেছে তোমাকে নিয়ে যেতে। আমিও যাব। চলো। আয়ান রাকিব নদী গাড়িতে উঠে পড়ল। নদী ড্রাইভিং করতে লাগলো। আয়ান পাশে বসে বলল। আপনিও গাড়ি চালাতে পারেন? হ্যাঁ রাকিব, তোমার নাম তাই না? জি। তোমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। জি। তুমি তো অনেক ভালো ফ্রেন্ড দেখছি। বন্ধুর পাশে সব সময় থাকছো। তোমার জন্য গুড নিউজ আছে। তোমাদের দুইজনকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। তোমাদের সব ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে, আর তোমার জন্য হোস্টেল ঠিক করে দেওয়া হয়েছে। তোমার যত খরচ আন্টি নিয়েছে। আমাদের স্কুল মানে? ওই যে ওইটাই দেখতে পারছো, ওই স্কুল। এটাই তো বড়লোকের ছেলে মেয়েরা পড়াশোনা করে। এখানে সবাই অনেক মেধাবী। আমি এই স্কুলে অনেক নাম শুনেছি। তোমরা দুজন ভালো করে পড়া শুরু করে দিবে। নদী দুজনের সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। আয়ান নদীর দিকে কিছুক্ষণ পর পর তাকাতে লাগলো। নদী বাসার ভিতরে গাড়ি থামিয়ে দিল। আয়ানকে ধরে নামিয়ে দিতে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো। আহ, বউয়ের শরীর থেকে মাতাল করা ঘ্রাণ, ওনার চুলের ঘ্রাণে আমার তো মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর দেখতে মাশাআল্লাহ, আর ওনার পেটের কাছে তিলটা, এক কথায় অসাধারণ। আয়ান কথাগুলো ভাবতে লাগলো আর যেতে লাগলো। রাকিব ওদের পিছন পিছন যেতে লাগলো। নদী আয়ানকে নিয়ে ভেতরে গেলে আতিয়া এসে জড়িয়ে ধরলো। আতিয়া বলল। ভাই এসে গেছিস? জি আপু, আসসালামু আলাইকুম। আয়ান সবাইকে সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করে রায়হানের দিকে তাকিয়ে বলল। আব্বু খান ভিলাই সবাই কেন? দাদু ভাই, তুমি এই খান বংশের ছেলে। আয়ান রাকিব একে অপরের দিকে তাকালো।
আয়ান অবাক হয়ে বলল, কি বলেন, আমি এই বংশের ছেলে? তাহলে আম্মু আমাকে নিয়ে ওই বস্তিতে কেন ছিল? আর আম্মু কেন আমাকে কিছু বলে নাই? তোমার আম্মু আসলে জিজ্ঞাসা করো, বাট ওই কেন চলে গিয়েছিল তা বলতে পারি। ওই রায়হানের উপর রেগে এখান থেকে চলে গেছিল। 13 বছর পর এখানে এসেছে। তুমি জিজ্ঞাসা করে নিও কেন তোমাকে এখানে নিয়ে আসে নাই। ওকে, আব্বু আম্মু কখন আসবে? সন্ধ্যার দিকে আসবে। আঙ্কেল, আমি তাহলে বাসায় যাচ্ছি, আমার পরীক্ষা আছে। আর কিছুক্ষণ থাকো। অন্য এক সময় আসবো। দাদু ভাই, আজ এখানে থেকে যাও। আয়ান বাসায় এসেছে। চলে যাচ্ছ? সমস্যা নাই, এখন দূরে থাকা ভালো। ওই বাচ্চা মানুষ ওর মতো থাক, আমি পরীক্ষা দিতে থাকি। আয়ান, রাকিব থাকো, বাই। নদী চলে গেল। আয়ানকে নিয়ে আতিয়া রুমে চলে গেল। আয়ান রাকিব রুম দেখে বলল, ভাই, তোর রুমটা কত সুন্দর, বিশাল বড়। তুই যা। রাকিব রুমটা দেখতে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, বোকা মেয়ে আমাকে বাচ্চা বলে। নেশার ঘরে আমার সাথে কি কি করছে তা যদি মনে থেকে থাকে তাহলে বুঝতে পারছে কেমন মজা। এখন আমাকে বলে বাচ্চা। আয়ান মনে মনে হাসতে লাগলো। কয়েকদিন পর আয়ান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আয়ান নিচে গেলে আয়ানের আম্মু বলল, আয়ান, নদী পাশের ফাঁসিতে পড়ে কোনো সমস্যা হলো কে জানাবি। আর এখানে মারামারি যেন করস না, বলে দিলাম। ওই মারামারি করতে পারো? আলাপুল্লা না দেখা যায়, ফাজিলের এক নাম্বারে আছে। আম্মু, আমি তোমার থেকে এইটা আশা করি নাই। তুমি আমাকে এভাবে অপমান করো কেন? আমি কি ইচ্ছে করে কাউকে মারি নাকি? ওদের পিঠ চুলকায় তাই একটু চুলকিয়ে দেই। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, যাই হোক আম্মু, আমার সাইকেলের চাবি দাও। নতুন সাইকেল কেনা হয়েছে, ওইটা নিয়ে যা। না, পুরোনোটাই বেস্ট, নতুন দরকার নাই। ওইটাতে আমার অনেক স্মৃতি আছে। কথা কম বল। প্রথম দিনে টার্ন হতে ইচ্ছে হয়েছে নাকি? যা অনেকগুলো সাইকেল আছে, যেটা পছন্দ হয় নেটা। অত ফুটানি করার সময় নাই। যাই হোক, বের হব। আর ফোনটা কি কিনে দিবে? না, তোর আপুর ফোন আছে, ওইটা দিয়ে কথা বলতে থাক। আর ওকে, বাই। আয়ান বের হয়ে গেল। আয়ানের আম্মু ইশারা করলে কাজের লোক আয়ানের পিছনে চলে গেল। আয়ানকে গ্যারেজে নিয়ে গেল। আয়ানকে গ্যারেজে নিয়ে গেলে আয়ান দামি দামি সাইকেল দেখে অবাক হয়ে গেল। আয়ান ড্রিম সাইকেল পেয়ে খুশিতে পছন্দের সাইকেল নিয়ে চলে গেল। আয়ান সোজা রাকিবের হোস্টেলের সামনে গেল। রাকিবকে সাইকেল দেখালে রাকিবও কাছে এসে সাইকেল দেখে বলল, বাহ, তোর পছন্দের সাইকেল পেয়ে গেছস। আমিও পাইছি, আন্টি দিয়েছে। দুজন মিলে ঘোরা যাবে। চল স্কুলে যাই, পড়াশোনা ভালো করে করলে আন্টি আমাদের সব ইচ্ছা পূরণ করবে। চলো। দুইজন সাইকেল চালাতে চালাতে যেতে লাগলো। স্কুলে গেলে ক্লাসে সবার সাথে ওদের পরিচয় করিয়ে দিল। আয়ান রাকিব একদিনে সবার সাথে মিশে গেল। আয়ান রাকিব ক্লাস করতে লাগলো। 4টায় স্কুল ছুটি হইলে দুইজন মিলে বের হয়ে গেল। আয়ান সাইকেল চালাতে চালাতে যেতে লাগলো আর রাকিবের সাথে কথা বলতে লাগলো। রাকিবকে হোস্টেলের সামনে রেখে চলে গেল। আয়ান নদীদের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। তখনই আতিয়া নদীর সামনে পড়লো। আয়ান নদীকে দেখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নতুন স্কুল কেমন কাটলো দিনটা? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। নতুন ফ্রেন্ড পেলাম, অনেক সুন্দর গেছে আজকের দিনটা। যাক, তাহলে তো অনেক ভালো। আপনারা দুইজন কোথাও যাচ্ছেন নাকি? তোমাদের বাসায় যাব। আয়ান, নদীকে নিয়ে সাইকেল করে নিয়ে যা, ওর সাইকেলে চড়তে অনেক ভালো লাগে। তাই আসেন, আমি নিয়ে যাই। না থাক, যাও। আসেন, ভয় পাইয়েন না, আমি সাইকেল চালানো এক্সপার্ট আছি। উঠবো। আরে আসেন। নদী আয়ানের সাইকেলের সামনে উঠলো। আয়ান নদীকে নিয়ে চালাতে লাগলো। আতিয়া গাড়িতে উঠে যেতে লাগলো। আয়ানের পা নদীর সাথে লাগতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আমি কি ওকে ঠকাচ্ছি? ওই তো জানেও না ও যাকে বিয়ে করছে ওর জন্য সে পবিত্র নাই। সেই আগেই ভুল করে বসে আছে। আমার কি ওকে সত্যিটা বলে দেওয়া উচিত? না থাক, ছোট মানুষ বুঝবে কিনা আল্লাহ জানে। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান নদীকে বলল, বাসার ভিতরে যাবেন নাকি? আয়ান আমাকে সাইকেল চালানো শিখাবে? যখন চান তখন শিখাবো। আচ্ছা। আয়ান ভিতরে গিয়ে নদীকে নামিয়ে দিল। সাইকেল রেখে নদীর পিছন পিছন যেতে লাগলো। আয়ান বাসার ভিতরে গেলে সবাই বসতে বলল। আয়ান রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে গোসল করে নিচে চলে আসলো। আয়ানের আম্মু বলল, আয়ান, সবাই ব্যস্ত আছে বাবা, তুই খাবার গরম করে নে। আর মাংস না খেলে ফ্রিজে ডিম আছে, ভেজে নে। আমি করে দেই। ছোট মানুষ, ওই কি পারবে? হাত পুড়িয়ে ফেলবে।
সমস্যা নেই, ওই সব কিছু পারে। তুমি কি চা খাবে নাকি কফি? আপনি খাইলে আমি বানিয়ে নিয়ে আসছি। আর নদীর জন্য কফি বানিয়ে দিস। আচ্ছা আম্মু, আপু তুমিও খাবে নাকি? ভাই তুই থাক, রহিমা করে দিবে। আমি এখনো কিছু পারি না, সেখানে নাকি আয়ানকে দিয়ে এসব করাবে। আম্মু পাগল হয়ে গেছো নাকি? আমি সব পারি, এত চিন্তা করেন না। আপনি কি খাবেন সেটা বলেন। ভাই সত্যি পারবি? হুম, কফি খাবে তো নাকি? হুম। ওকে, থাকো। আয়ান রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে ফেললো। আতিয়া নদীকে দিল, দিয়ে রান্নাঘরে চলে গেল। ডিম ভেজে আয়ান ভাত খেতে লাগলো। আতিয়া নদী অবাক হয়ে বলল, বাহ, ওর হাতে কফি তো চমৎকার, রেস্তোরাঁ থেকে অনেক ভালো। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার ভাই এত ভালো কফি বানায়। আয়ানের আম্মু ল্যাপটপে কাজ করতে করতে বলল, ওই সব কিছু ভালো করে, অপারেশনে রান্না করে সব পারে। ওর রুম কয়েকদিন দেখছস তো কতটা পরিপাটি থাকে। ওই নোংরা কিছু পছন্দ করে না। বাহ বোন, তোর কপাল খুলে গেছে। আমার ভাই সব জানে, তোকে তাও রান্না করে খাওয়াতে পারবে। তাই তো দেখছি। আয়ান খাবার খেয়ে আসলো। আয়ান বলল, আপু তোমার ফোনটা দাও, কি করবি? একটু গেম খেলবো। ট্যাব আছে নেগা, আমার রুমে আমি ফোনে গ্রুপে কথা বলছি তো। নাও, আমারটা দিয়ে খেলো। আম্মু নিব। তোর বউটা নিবি নাকি কি করবি তাদের ব্যাপার, আমাকে বলছেন। ওকে নিলাম। আয়ান ফোনটা নিয়ে গেম খেলতে লাগলো। নদী আয়ানের দিকে আর চোখে তাকাতে লাগলো। রাত 10টার দিকে সবার সাথে নদী আয়ান খেতে বসলো। দাদা বলে উঠলো, নাচবো, আজকে থেকে যাও। বৌমা আজ থেকে যাও। আগে তাও থাকতে, এখন তো একেবারে আসতে চাও না। পরীক্ষা নিয়ে প্যারায় ছিলাম, এখন আপাতত ফ্রি আছি, এখন থাকতে পারবো। নদী, আই এম সরি। আমি কারোর উপর রাগ করি নাই। রাফি আর কিছু বলল না। সবাই খাবার খেয়ে কিছুক্ষণ কথা বলে সবাই যার যার রুমে চলে গেল। নদী আয়ানের রুমে চলে গেল। খাটে বসতেই নদী বলল, আয়ান রাগ করো না, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু আমাদের এক হাতে ঘুমানো উচিত। তোমার কি কোনো অসুবিধা হবে? ধর না, বউ ঘুমাবে, সেখানে অসুবিধা কেন হবে? ওকে, তাহলে আমার পাশে এসে শুয়ে পড়ো, তোমার তো সকালে উঠতে হবে। হুম। আয়ান নদী দুজনে শুয়ে পড়ল। আয়ান বলে উঠল, বউ আপনাকে ধরতে পারি? হুম। থ্যাংক ইউ। আয়ান নদীকে জড়িয়ে ধরল। আয়ানের স্পর্শে নদী কেঁপে উঠল। নদী আয়ানের মাথা বাহুতে দিল। আয়ান খুশি হয়ে মনে মনে বলতে লাগলো, আহ কি শান্তি, বউ কত নরম। আহ, আজকে আরামের ঘুম হবে। আয়ান নদীকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের গরম নিঃশ্বাসে নদী নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হতে লাগলো। নদীর হাত বুকের উপরে পড়লে নদী কন্ট্রোললেস হয়ে আয়ানকে নিচে ফেলে 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান মনে মনে ভাবতে লাগলো, হিহি, বউ সেদিনের মতো কাজ করবে। সেদিন মুখে কি গন্ধ ছিল, নেশাখোর মাইয়া ছিল, আজ কত সুন্দর মজা। আয়ান নদীকে কিছু না বলে নদীর সাথে তাল মিলাতে লাগলো। নদী নিজের জামা কাপড় খুলতে যাবে, সাথে সাথে নদীর জ্ঞান ফিরলে নদী লজ্জায় আয়ানের উপর থেকে উঠে যেতে নিবে। সাথে সাথে আয়ান নদীকে টান দিয়ে নিচে ফেলে কিস করতে লাগলো। নদীর চোখ বড় বড় হয়ে গেল। আয়ানের সাথে নদী লজ্জা শরম ভেঙে তাল মিলিয়ে একে অপরকে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর দুজন ক্লান্ত হয়ে গেল। আয়ান নদীর বুকে শুয়ে পড়ল। উঠে আয়ান সোজা নদীর পেটের কাছে গিয়ে তিলে কিস করে বলল, আপনার এই তিলটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার তিল তো কেবল দেখলে, তাহলে এত ভালো লাগার কারণ? আয়ান ভুলে কিছু বলার আগেই নিজেকে স্বাভাবিক করে বলল, সুন্দর লাগে তাই এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। বুঝলাম। তা মহারাজ, আপনি এসব কই থেকে শিখেছেন? আপনার কাজ দেখে তো মনে হচ্ছে আগেও এমন কিছু করেছেন। আরে কি বলেন, আমি প্রথমে আপনার কাজ দেখছি, তারপর নিজে সেম করছি। এই তো একদিনে এত ভালো? বাবা, যাক, আমি তো বেঁচে গেলাম। আমার জামাই এইসব বুঝে, আমি তো ভাবছিলাম ছোট বাচ্চা, কিচ্ছু বোঝে না। ওমা, এই তো দেখি গুরু হয়ে গেছে। আয়ান লজ্জা পেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, যান, লজ্জা দিয়েন না। বাট আপনি বলেন, আবার একটু করতে পারি? সরেন, ব্যথা পাইছি অনেক, যান এখান থেকে। একবার করলে কিছু হবে কি? আসেন না একটু। না মানে না। ওকে। আয়ান নদীকে জড়িয়ে ধরে আস্তে আস্তে নদীকে উত্তেজিত করতে লাগলো। নদী আয়ানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, ফাজিল, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কি করলাম? আমি তো একটু বউকে কিস করছি। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। করা শেষ হইলে দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল।
সকালে ঘুম ভাঙলে নদীকে দেখলো ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার করছে। আয়ান নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। আয়ান আস্তে আস্তে উঠে প্যান্ট পরে নিল। নদীর পিছনে গিয়ে দাঁড়ালে নদী হাসি দিয়ে বলল, মহারাজ উঠেছেন? জি মহারানী, আমি সাহায্য করব। হয়ে গেছে, যাও গোসল করে রেডি হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। ওকে। নদী নিচে খোঁড়াতে খোঁড়াতে যেতে লাগলো। আয়ান ব্রুকুচকে তাকিয়ে বলল, ওই বউ, এইভাবে হাঁটো কেন? লাথি দিয়ে সোজা করে হাঁটা শেখাবো তোমাকে। এমন হাল করছো, হাঁটতে পারছি না, মনে চাচ্ছে মাইর দেই তোমাকে। ইয়ে মানে, আয়ান ভয়ে ওয়াশরুমে চলে গেল। এইদিকে নদী যেতে নিলে আতিয়া পিছন থেকে বলল, ওই এভাবে হাঁটোস কেন? এমনি শখ হয়েছে তাই, আমার দিকে তাকা। নদী ঠিকভাবে হাঁটার চেষ্টা করতে লাগলো। আতিয়া মিটিমিটি হেসে বলল, দোস্ত পোশাক চেঞ্জ দেখছি। ইয়া মানে আমার ভাই তোর এ অবস্থা করেছে নাকি? আতিয়ার কথা শুনে নদী রেগে পিছনে তাকিয়ে বলল, কুত্তা বিড়াল হাসলে তোর দাঁত ভেঙে ফেলবো, পিচ্ছি না বাদর একটা। আতিয়া জোরে জোরে হাসতে লাগলো। রাফির বউ বলল, আতিয়া হাসিস কেন রে? কি রে নদী, তোর মুখ এমন কেন? ছোট মরিচের ঝাল বেশি, তারই প্রমাণ। ওই কয়েকদিন আগে ক্লাসরুমে বললো আমার ভাই ছোট, কিছুই বোঝে না, রাফি ভাইয়া বড়, তুই ভালো থাকিস, কত কিছু কইলো না। আরে আমাদের দেবর বাচ্চারা হইলেও কথাবার্তা তো অনেক সুন্দর। আমি তোর কথা শুনে ফিদা হয়ে যাই। ওই জামাই পাইলে তো সারাদিন ওর সাথে বক বক করে পার করে দেয়া যাবে। হাসতে হাসতে সব শিখিয়ে নিলেই হয়ে যাবে। শেখানো লাগবে না, নদী জানো হাঁটো তো দেখি। নদী রেগে তেড়ে আসতে যাবে, রূপা বুঝতে পেরে আতিয়া আর রূপা হাসতে লাগলো। দুইজন দৌড়ে নিচে গেল। নদী নিচে চলে গেল। রেগে দুজনের দিকে তাকালে আয়ানের আম্মু বলল, কি ব্যাপার নদী, রেগে আছো কেন? আন্টি, এই আতিয়াকে বিয়ে দিয়ে দেন। ওই ওই আমার ভাইয়ের রাগ আমার উপরে দেখাবি না। কি হয়েছে মা, এত রেগে আছো কেন? কিছু না আঙ্কেল। আচ্ছা, আমাদের তুমি আব্বু আম্মু না বলে আঙ্কেল আন্টি এসব কি? সরি। আয়ান নিচে নামতেই রূপা হাসি দিয়ে বলল, বাদ দে দেবরজি, বাহ। ভাবি কিছু হয়েছে কি? না, তোমার বইয়ের থেকে সাবধানে থেকো। কেন বউ, কি হয়েছে? কিছু না, স্কুলে যাবে না নাকি? না আম্মু, আমি একটু বস্তিতে যাব। কেন? ক্রিকেট খেলা আছে। পা তো এখনো ব্যথা আছে, আর নতুন নতুন স্কুলে গিয়ে আবার ক্লাস না করা ধান্দা করো না। খেতে চাইলে যা, বেড়ে। আম্মু আজকে তো হাফ ক্লাস, প্লিজ আম্মু যাই না। চুপ, বেশি কথা বলবি না। আর খেলা বিকালে, এখন কিসের খেলা রে? প্র্যাকটিস করার দরকার ছিল। খেলার কোনো দরকার নেই, এখন স্কুলে যাবি। আয়ান, আমি এক কথা বারবার বলতে পারবো না কিন্তু। আয়ান নদীর আঁচল ধরে বলল, বউ তুমি আম্মুকে বোঝাও না। আমি বলবো না কিছু। সরি, তোমাকে আর কষ্ট দিব না, তুমি যা বলবে তাই শুনবো। প্লিজ আম্মুকে বোঝাও না। প্লিজ বুঝাও না বউ, আর তো কষ্ট দিবে না বলছে। রূপা আতিয়া হাসতে লাগলো। নদী দুজনের দিকে ফুলের টপের ভিতর থেকে ফুল নিয়ে ছুঁড়ে মারলে দুজন ক্যাচ ধরে বলল, আয়ান এভাবে বলো, জান এবার বাঁচিয়ে দেও, তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। ধুর ভাবি, মজা করেন না, বউকে রাগানোর চেষ্টা করেন না তো। আম্মু ওকে স্কুলে পাঠান। ধ্যাত, কচু বউ, জামাইয়ের দুঃখ বোঝে না। আইসে, অত ভালো বোঝা লাগবে না, স্কুল আগে, পিচ্ছি বদমাইশি কোথাকার। এসএসসি সামনে, খেয়াল আছে? আচ্ছা ওয়েট আম্মু, ওর পড়াশোনা এত এগিয়ে গেল কিভাবে? 4 বছর রাকিবের সাথে স্কুলে যেত। রাকিবের বয়স তখন 5, ওর পিছনে পিছনে যেয়ে ক্লাস করতো। পরে বয়সে ওকে ভর্তি করে দেওয়া হয়। ভর্তি করবো না দেখে কান্নাকাটি করে মনে হয় অজ্ঞান হয়ে যায়। পর ভর্তি করে দেই। ক্লাসে ফার্স্ট হয়েছিল, পরে আর বাধা দেয় নাই। এই বড় হয়ে তোর হচ্ছে 1 মাস পর 16 পড়বে। পড়ার সাথে বয়স ঠিক আছে। আমার ভাই মেধাবী হবে, এটা স্বাভাবিক। আম্মু অফিসে যাচ্ছি। যা। আর আপনাদের 3 জনের কি খবর? খাবার খেয়ে বাঁচলে জানেন কি? আম্মু আমিও যাব না। কিছু না, মানে টেস্ট পরীক্ষা হইলো তো, এখন ক্লাস করে কি করব, ছুটি তো। দিয়েছে। আম্মু আমি যাই। আয়ান উপরে গিয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। খাবার খেতে বললে না খেয়ে চলে গেল। 1টার দিকে আয়ান বাসায় আসলো। বাসায় আসলে দেখে রূপা আতিয়া নদী মিলে আটা দিচ্ছে। আয়ানকে দেখে রূপা বলল, দেবরজি কেউ বাসায় নেই, আপনি যান গোসল করে আসেন, খাবার দিই। ভাবি আম্মু তো অফিসে, বাকিগুলো কই? বাকি সব যার যার কাজে চলে গেছে। দাদু তার মেয়ের বাসায় গেছে। আম্মু তো রাতে আসবে, তাহলে বস্তিতে জায়গা। যেতে না করছে। ডাক্তারের সাথে কথা হয়েছে,
তোমার পায়ে আঘাত লাগলে পঙ্গু হয়ে যেতে পারো, তাই আম্মু যেতে না করছে। তুমি যদি যাও তাহলে আমাদের 3 জনের খবর করে দিবে। ধ্যাত, ডাক্তার প্রচুর ডাক্তার হয়েছে, আম্মুকে হুদাই ভয় দেখাইছে। আপু ফোন দাও। আতিয়া ফোন দিলে রাকিবকে কল দিল। আয়ান বলে উঠল, আজকে যেতে দিবে না, ডাক্তার বেটা বলছে। আমার পা নিয়ে খেলা যাবে না, আঘাত লাগলে পঙ্গু হতে পারি। মনটা চাচ্ছে ডাক্তারের মাথা টাক করে ঢোল বাজাই। আয়নের বাচ্চা আমার চাচ্চুর মাথা টাক করবে। আয়ান ভেবাচিকা খেয়ে গেল। আয়ান কল কেটে দিয়ে বলল, কি আপনার চাচ্চু মানে? আমার চাচ্চু হয়। আয়ান ভেবাচিকা খেয়ে দৌড়ে চলে গেল। 2 মাস পর আয়ানের আম্মু রেগে বলতে লাগলো, নদী, তোমার থেকে এইসব কি আশা করিনি। এক সন্তান আমার ছেলে হতে পারে না, তুমি তার সন্তান পেটে নিয়ে আসো এসব কি বলো? বলছো। ওদের বিয়ে হয়েছে 2 মাস হইলো, আর ওই 3 মাসে বাচ্চা গর্ভে। আম্মু, কোথাও ভুল হচ্ছে। নদী কোনো খারাপ কাজ করতে পারে না। আমি তো ওর সাথে সবসময় থাকতাম। কোথাও ভুল হচ্ছে। 3 বার চেক করা হয়েছে, বারবার একই রিপোর্ট দেখাচ্ছে। আয়ানের আম্মু আতিয়ার দিকে কাগজ দিলে রূপা আতিয়া চমকে গেল। নদী অঝরে কান্না করতে লাগলো। নদীর আব্বু আম্মু বাসার ভিতরে প্রবেশ করলো। রূপা বলে উঠে, আম্মু, এটা কিভাবে সম্ভব? নদী যথেষ্ট ভালো একটা মেয়ে, ও কারোর সাথে নোংরামি করবে এটা আমার বিশ্বাসও হয় না। ওর সাথে আমার শত্রুতা ছিল, কিন্তু এমন কিছু করবে আমি এটা বিশ্বাস করতে পারছি না। মেশিন হয়তো খারাপ। মেশিন খারাপ না, 3 জায়গায় করিয়েছি, সেম রিপোর্ট এসেছে। নদী, এসব কি? নদী নীরবে কান্না করতে লাগলো। আয়নের আম্মু রাগে নদীর আব্বু আম্মুকে জানা তাই বলতে লাগলো। নদীর আম্মু সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোর জন্য মান সম্মান শেষ হয়ে গেল, তোকে নিয়ে গর্ব করতাম, আর তুই কি না মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। তোকে মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে, চল এখান থেকে। নদীকে টেনে নিয়ে গেল। নদী কান্না করতে করতে বলল, আন্টি, আমি এই বাচ্চা রাখবো না, আমি ফেলে দিব। আন্টি, আমি ইচ্ছে করে কিছু করি নাই, ভুলবশত হয়েছে। আন্টি, আমি আয়নকে ভালোবাসি, আমি আয়নকে ছাড়া থাকতে পারবো না। আন্টি, দয়া করে আমাকে বের করে দিয়েন না, আমি এই বাচ্চা ফেলে দিব। আন্টি, দয়া করে আম্মুকে বোঝান না। আয়নের আম্মু বলল, আমার সন্তানের আশেপাশেও তোমাকে দেখতে চাই না, আমার ছেলেকে এই দেশে রাখবো না। আন্টি, বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কিছু করি নাই। আন্টি, আয়নকে কোথাও পাঠিয়ে দিয়েন না, আমি আয়নের সামনে আসবো না, ওকে দূর থেকে আমি দেখবো, তাও কোথাও পাঠাবেন না। আমি আয়নকে না দেখে থাকতে পারবো না, আমি আয়নকে অনেক ভালোবাসি, আমি আয়নকে ছাড়া বাঁচবো না। আন্টি, আপনি আয়নকে কোথাও পাঠিয়ে দিয়েন না, আমি আপনার পায়ে ধরি। চুপ কর, চল এখান থেকে, যা করার করছোস। সেইখানে কোন মুখে এইসব বলস? আয়নের আম্মু মুখের উপর দরজা লাগিয়ে দিল। আতিয়া রূপা কান্না করতে করতে বলল, নদী এমন কাজ করতে পারে আমার বিশ্বাস হচ্ছে না। আমি মানতেই পারছি না, ও কিভাবে এমন কাজ করবে। ওর তো কোনো বয়ফ্রেন্ডও ছিল না। ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা শুনে তো ওই ছেলেদের থেকে দূরে থাকতো। সেখানে কিভাবে সম্ভব? করো, তোদের মুখের কথাই কিছু চাই আসে না, আর এখানে চুপ হয়ে যা। আয়ান যেন এসব কিছু না জানে। নদী গাড়িতে কান্না করতে করতে যেতে লাগলো। রাকিব আয়ানকে দেখে নদী কিছু বলতে যাবে, সাথে সাথে নদীর আব্বু থাই গ্লাসটা উপরে তুলে দিল। নদী ডাকতে গিয়েও ডাকতে পারলো না। আয়ান রাকিবের সাথে মজা করতে করতে চলে গেল। রাকিবকে হোস্টেলে রেখে ওই বাসায় চলে গেল। আয়ান কলিং বেল বাজাতেই আতিয়া খুলে দিল। আয়ান আতিয়াকে চকলেট দিয়ে বলল, সামনে থেকে সরো আপু, তোমার বান্ধবী কোথায়? আয়ান বাসার ভিতরে গিয়ে বলল, বউ কই, তুমি দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বাসায় নেই। আয়ান কই গেছে? পরীক্ষা শেষ হওয়ার আগে প্রথমে নদীর সাথে দেখা করতে পারবে না, ওই তোর সাথে দেখা করতে পারবে না। কেন, কি সমস্যা? বাবু হবে তাই তোর সাথে দেখা করা যাবে না, তুই বাচ্চা মানুষ বুঝতে পারবি না। তোমরা তো আছো, আমাকে যেভাবে বলবে আমি তেমন ভাবে বউকে ট্রিট করব। দেখা যাবে না, তোর সাথে দেখা হলে ওদের ক্ষতি হবে। তুই যখন হয় আমি কিন্তু আমার বাপের বাড়িতে থাকছি, তোর আব্বুকে জিজ্ঞাসা কর। ধুর, এই কেমন নিয়ম? এইসব নিয়ম আমি মানি না, আমি বউয়ের কাছে যাচ্ছি। খবরদার যাবি না, গেলে বাবু আর নদীর ক্ষতি হবে। আম্মু, এমন নিয়মের কথা তো আমি আগে শুনি নাই। কেন, তুই কয়টা বাচ্চা হওয়া দেখছস? পাশের বাসায় তোর যে আপু, সে বাপের বাড়িতে থাকছে, দেখছস না? হ্যাঁ, ওনার জামাই সাথে পড়তো না তাই? ওটা ভুল কথা, ওই কারণে দূরে দূরে থাকতো। তুই ছোট দেখে বোঝাস নাই। যাই হোক, এইসব কাউকে বলার দরকার নেই। আর শোনো, নদী বলেছে ভালোভাবে পরীক্ষা দিতে। ও আচ্ছা, বাট আম্মু, ফোনেও কি কথা বলা যাবে না? আমার নদীকে ছাড়া ভালো লাগে না। দেখ, ওই না বুঝে এখন, দেখ ওই না বুঝে এখানে ছিল দেখে কেমন বমি করছে, মাথা ঘুরে পড়ে গেছে।
তেমন কি আরো চাস নাকি? তাহলে কথা বল চাচা। ও, এই জন্য এমন হয়েছে? আচ্ছা, আমি আর যাব না, কথাও বলবো না। আম্মু কতদিন পর দেখা করতে পারবো? আম্মু, আমার এইসব ভালো লাগছে না। নদীকে ছাড়া কচুর বাবু হয়েছে, কচুর জন্য আমাকে আমার বউয়ের থেকে দূরে থাকতে হবে। বউয়ের জন্য গোলাপ চকলেট নিয়ে আসলাম। আপু, তুমি বউকে এসব দিয়ে আসবে, চলো আমি তোমাকে দিয়ে আসি, তারপর নিয়ে আসবো। দরকার নেই। আমি বাসার ভিতরেও যাব না, দেখাও করব না, আমি গেটে দাঁড়িয়ে থাকবো। আপু বলো। আয়ান আতিয়াকে জোর করে নিয়ে গেল। রূপা আতিয়ার চোখে দিয়ে পানি বের হতে লাগলো। রূপা বলে উঠে, আম্মু, ওকে তো মিথ্যা বললেন। ওই আস্তে আস্তে সব জেনে গেলে তখন ওই আপনাকে বিশ্বাস করবে না, তখন আপনাকে ঘৃণা করবে। নেই, চুপ করো। আয়নের আম্মুর চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান আতিয়াকে নিয়ে চলে গেল। সামনের দোকান থেকে আরো কিছু কিনে দিয়ে নদীর বাসার সামনে সাইকেল থামিয়ে দিয়ে বলল, আপু দিয়ে আসো, যাও যাও না। আর তুমি কান্না কেন করছো? কিছু না, চোখ চুলকাচ্ছে। যাও তো, দিয়ে আসো, তারপর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আয়ান অপেক্ষা করতে লাগলো। আতিয়া সবকিছু নিয়ে ভিতরে প্রবেশ করলো। নদী আয়ানকে দেখে দৌড়ে নিচে নেমে আসলো। নদীর আম্মু আব্বু ভাই বের হইল। নদীকে থামাতে যাবে, সাথে সাথে আতিয়া বলল, বাইরে যাস না, আয়ন তোকে এইসব দিতে এসেছে। আমি একবার আয়নের সাথে কথা বলবো? না আম্মু, ওকে মিথ্যা বলছে। তোর সাথে দেখা করা বা কথা বলা যাবে না, তাই আয়ন তোর জন্য এইসব কিনে তোর কাছে পাঠিয়েছে। এই নে, গোলাপ ফুল আর আইসক্রিম, চকলেট, তেঁতুল আরো অনেক কিছু আছে। আমি একবার ওর কাছে ক্ষমা চাইতে চাই। আমার ভাই যা জানে ওটাই জানো। আমার ভাইকে সব প্রকাশ করে আরো কষ্ট দিস না, দয়া করে যাস না। আম্মু অনেক কষ্টে ওকে বুঝাইছে। আতিয়া সব খুলে বললে। নদী কান্নায় ভেঙে পড়লো। নদীর ফুলটা নিয়ে হাঁটু গেড়ে বসে হাওমাও করে কান্না করতে লাগলো। নদীর আম্মু আব্বু ভাইয়ের চোখে পানি চলে আসলো। নদীর আম্মু বলে উঠলো, ওই ছোট ছেলের কি দোষ? এভাবে তোকে ছেড়ে থাকতে হবে? এমন ভাবে ছেলেটাকে কেন ঠকালি? তুই সেদিন আমাদের কেন বললি না? আমরা দরকার হইলে সেই ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিতাম। এই ছোট ছেলেটাকে মাঝখানে জড়িয়ে কেন কষ্ট দিলি? আন্টি, আপনি দয়া করে ওকে আরো ব্লেম দিয়েন না। নদী ভালো থাক, আমি চলে যাচ্ছি। নদী কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। আতিয়া আয়ানের সাইকেলে উঠলে আয়ান বলে উঠলো, আপু, ওই খুশি হয়েছে তাই না? ইস, বউটার মুখে হাসিটা দেখতে পেলাম না। দেখতে হবে না, তুই চল। আপু, আমার না এইসব বিশ্বাস হয় না। বাট আম্মু, ও তো আমাকে মিথ্যা বলবে না। আম্মু কখনোই আমার থেকে নদীকে দূরে সরিয়ে রাখবে না, কারণ আম্মু তো নদীর সাথে আমার বিয়ে করিয়েছে। তোর মাথার ভিতরে সব সময় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? মানে ওই আর কি। হয়েছে, বাসায় চল। আয়ান আতিয়া দুজনে মিলে বাসায় চলে গেল। আয়ানের আম্মু রাগে কিছু বলবে, তখনই আতিয়া বলল, আয়ন যায় নাই, গেটের সামনেই ছিল। আমি ওকে সব দিয়ে এসেছি। আর রুমে যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে পড়তে বসে। তোর পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, কদিন পর তোর পরীক্ষা। যাচ্ছি আম্মু। আয়ান কথাগুলো বলে চলে গেল। আতিয়া কান্না করতে করতে রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটের উপরে বসে ভাবতে লাগলো। বউটা থাকলে এখন আদর করতো, ঠোঁট জোড়া নিজের দখলে নেওয়া যাইতো। আহ, কি মজা! ধুর, ভালো লাগে না। কি সব নিয়ম, এসব কেমনে হয়? আমি তো বাপের জন্মেও এমন কথা শুনি নাই। দেখ, বাপের জন্মে কেমনে শুনবো? বাসা, স্কুল আর রাকিবের সাথে ঘুরতে যাওয়া আর ক্রিকেট খেলে সোজা বাসা। যাই হোক, এত ভেবে লাভ নাই। যাই খাবার খেয়ে আসি, অনেক ক্ষুধা লাগছে। আয়ান কথাগুলো বলে নিচে চলে গেল। নিচে গেলে রূপা বলল, আয়ান, বসো, আমি তোমাকে খেতে দিই। ভাবি, আপনার আপ্পুর চোখ এত লাল কেন? আপনাদের দুইজনের চোখে কি একসাথে ময়লা গেছে নাকি? ওই রকমই। আজব কথা। কি করতে কোথায় গেছিলে যে দুইজন চোখ লাল করছেন? আমি ফালতু বকবক না করে যা, খেতে বৌমা খেতে দিচ্ছে, যা। আসো আয়ান। রূপা আয়ানের জন্য খাবার বেড়ে দিল। আয়ান টেবিলের সামনে বসে খাবার খেতে লাগলো আর নদীর কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক, 2 দিন আগে আয়ান খাবার খাচ্ছিল। নদী মিটিমিটি হাসছে আর আয়ানের পায়ে সুসুরি দিচ্ছিল। আয়ান গ্লুকোজকে তাকালে নদী সুযোগ বুঝে আয়ানকে ফ্লাইং কিস করলে আয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল। আয়ান ফ্লাইং কিস করতে যাবে, সাথে সাথে আতিয়া রূপার দিকে তাকাতেই দুজন হাসি দিলে আয়ান লজ্জা পেয়ে সাথে সাথে খাবার খেতে লাগলো। রূপা হাসতে হাসতে বলল, আজ কেউ নাই বলে কেউ কিছু দেয় না। আমি হাসলে কি পাপ হবে? সবাই ওদের দুজনের দিকে তাকাতেই রাফি রূপার খাবারে মাংস তুলে দিতে দিতে বলল, খাও। রাফির কাণ্ড দেখে আতিয়া নদী ফিক করে হেসে দিল। রূপা লজ্জা পেয়ে গেল। রূপা বলে উঠল, তুমি খাও, এত মাংস খেতে পারবো না। তাহলে বলছে কেন আজ কেউ নাই বলে?
দূর, তুমি বুঝবে না, যাদের বলছি তারা বুঝছে। ভাবি খাবার খান, অন্যদিকে নজর কম দেন। আজ মেয়ে অন্ধা হু, मैंने कुछ नहीं দেখা। রূপার কথা শুনে আদিয়া নদী হাসতে লাগলো। আদিয়া বলে উঠল, আমিও কিছু দেখি নাই। এই চুপচাপ খাও দুজন। আয়ান ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসলো। আয়ান রূপার দিকে তাকাতেই দেখে রূপা ওর দিকে তাকিয়ে আছে। আয়ান ওদিকে নজর না দিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আয়ান রুমে চলে গেল। রুমে গিয়ে খাটে শুয়ে বলল, কি জ্বালায় পড়লাম রে বাবা, একদিনে বউ ছাড়া ভালো লাগছে না। বউগো একটু যদি বুঝতা তোমার বরের মনের ভিতরে কি অবস্থা হচ্ছে। আয়ান কথাগুলো বলে উঠে টেবিলে বসে পড়তে লাগলো। পড়া শেষ করে বের হয়ে গেল। রাগিবকে নিয়ে নদীর পাড়ে চলে গেল। দুজন বসে থেকে আকাশ দেখতে লাগলো। রাগিব আয়ানকে দেখে বলল, কিরে, মন খারাপ নাকি তোর? না বউ, বাপের বাড়িতে তাই ভালো লাগছে না। ও আচ্ছা, ঘুরতে গেছে, আবার তো আসবে। হুম। তোকে তো ফোনও কিনে দেয় নাই, আমার ফোনটাও তো আন্টি আম্মুকে দিতে বাধ্য করেছে। হুম, ফোন থেকেও লাভ নাই। কেন? এমনি। যাই হোক, কথা কম বলো, আকাশটা সুন্দরভাবে উপভোগ করতে দে। বিয়ে করেও এখন সিঙ্গেলের মতো জীবন কাটাবো। আহা, একদিনে এই অবস্থা, তো শ্বশুর বাড়িতে চলে যা। আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে ওর ঘড়ির অ্যালার্ম বাজছে। আয়ান বলে উঠল, থাক, বাসায় যাই, আম্মু অ্যালার্ম দিচ্ছে। আচ্ছা চল। দুইজন সাইকেল নিয়ে বাসার দিকে দৌড় দিল। রাকিব হোস্টেলের সামনে থেমে গেল। আয়ান বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। আয়ান নদীর বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দারোয়ান আয়ানকে দেখে বলল, জামাই বাবাজি ভেতরে আসেন। না চাচা, থাকেন, জায়গা। আয়ান বাসায় গেল। নদী বারান্দায় দাঁড়িয়ে থেকে আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কান্না করতে লাগলো। উফ, সেদিন কেন আমি ওদের কথায় ক্লাবে গেলাম? সেদিন যদি না যেতাম তাহলে আজ এমন কিছুই হতো না। আমার স্বামীকে দেখেও আমি তাকে ছুতে পারছি না, তাকে কাছে রাখতে পারছি না। উফ আল্লাহ, আমাকে ধৈর্য দেন, আমি আর নিতে পারছি না। নদী কান্না করতে করতে বলতে লাগলো। নদী কান্না করতে লাগলো। আয়ান বাসায় চলে গেল। আয়ানকে দেখে আয়ানের আম্মু বলল, আর বেশি চালাকি করা খুব খারাপ কিন্তু হতে হবে। আম্মু, আমি তো নদীর বাসায় যাই নাই, আমি নদীর পাড়ে গেছিলাম। আসলে ভালো, এখন তুই চালাকি করলে তোর পরিস্থিতি হবে, তাতে আমার কি? দেখ আম্মু, উল্টাপাল্টা কিছু বলো না। আমার সন্তান আর আমার স্ত্রী কিছু যেন না হয়, দোয়া করো। আয়ান কথাগুলো বলে রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে না খেয়ে ঘুমিয়ে গেল। 2 বছর পর আয়ান দেশে এসেছে, সবার সাথে কুশল বিনিময় করলো। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু থ্যাংক ইউ, অবশেষে আমাকে দেশে আসতে দিলে। আসতে দিয়েছে ভালো কথা, আমার বিরুদ্ধে কোনো কাজ করলে তোমার খবর আছে, ফাঁসি যাবে না আর কোথাও যাওয়ার চেষ্টা করবে না। দেখা যাক। 2 বছর পর আয়ান দেশে এসেছে, সবার সাথে কুশল বিনিময় করলো। আয়ান ওর আম্মুকে বলল। আয়ান লাগেজ নিয়ে চলে গেল। আয়ান রুমে গিয়ে খাটের উপরে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। আমি একবার যেহেতু এসেছি, আমার বউয়ের কাছে তো আমি যাবই। আর আমাকে মিথ্যা বলে জোর করে অন্য দেশে পাঠানোর কারণ তো আমাকে জানতে হবে। কি বোকানা ছিলাম, এমন ভাবে কেন আমাদের আলাদা করলো? আমাকে তো জানতে হবে। কেউ আমাকে কিছু বলেও না। আয়ান লাগেজের সব জামা কাপড় আলমারিতে রেখে দিল। আলমারি গুছিয়ে রেখে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। ওয়াশরুমে গিয়ে গোসল করে পোশাক চেঞ্জ করে আয়ান নতুন সিম বাংলাদেশিটা তুলে নিল। সিম তুলে ফোন পকেটে রেখে আয়ান নিচে গেল। আয়ানকে দেখে ওর আম্মু বলল, রাকিবের সাথে দেখা করতে যাব। আর কোথাও যেন যাওয়া না দেখি। আর কোথায় যাব? মাথায় যেন থাকে। আয়ান ওর ভাইয়ের থেকে বাইকের চাবি নিয়ে সোজা নদীদের বাসার সামনে গেল। আয়ান গেটে নক করলে দারোয়ান চিনতে পারলো না। আয়ান দারোয়ানকে বলল, চাচা আমি আয়ান। আয়ান চাচার সাথে দুষ্টুমি করলে চাচা চিনতে পারলে বলল, বাবা এখানে স্যার ম্যাম থাকে না। কোথায় গেছে? দারোয়ান বলে উঠল, বাগান ফাড়িতে থাকে। আয়ানের বুঝতে বাকি রইল না। আয়ান বাইক নিয়ে সোজা চলে গেল। 1 ঘন্টা জার্নি করে চলে গেল। আয়ান সেই পুরনো বাসের সামনে চলে গেল। আয়ান ভিতরে প্রবেশ করতে গেলে আয়ান বলে উঠল, নদী ম্যাম আছে কি? দারোয়ান বলে ওঠে, আপনি কি? আমি ওনার হাজবেন্ড। আয়ানের কথা শুনে দারোয়ান হাসতে লাগলো। আয়ানের রাগ উঠলো। আয়ান ঠেলে ভিতরে ঢুকে পড়লো। নদীর আম্মু ঝামেলা দেখে এগিয়ে আসতে নিল। আয়ানকে দেখে সবাই চমকে গেল। আয়ান বলে উঠল, শাশুড়ি আম্মু। ওই ছেড়ে দাও। সবাই ছেড়ে দিল। আয়ানকে নদীর আম্মু বলল, তুমি এখানে দেশে এসছো কবে? আজ আসছি। তুমি এখানে এসেছো তোমার আম্মু জানে? না। এখানে ঠিকানা কিভাবে পেলে? ওইটা সিক্রেট। নদী কোথায় আম্মু? তুমি চলে যাও এখান থেকে, তোমার আম্মু জানলে আমাদের ক্ষতি করবে। কেন? চলে যাও। নদীর সাথে দেখা না করে যাব না।
আয়ান জোর করে বাসার ভিতরে গেল। আয়ান জোরে জোরে বলল। নদী, নদী কোথায় তুমি? আয়ানের ডাক শুনে নদী দৌড়ে নিচে আসলো। নদীর আব্বু বলল। আয়ান তুমি এখানে কিভাবে? নদী কোথায়? এইটা আমার মেয়ে। আয়ান নদীর আব্বুর কোল থেকে বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আদর করতে লাগলো। নদী নিচে নামলে আয়ান খুশি হয়ে নদীকে জড়িয়ে ধরতে যাবে, নদী থামিয়ে দিল। আয়ান অবাক হয়ে গেল। নদী বলল। ওইটা তোমার মেয়ে না, মানে কার মেয়ে তাহলে? আমার সন্তান কোথায় তাহলে? ওইটা আমার মেয়ে, তোমার না। আয়ান, তুমি এসেছো যখন সব সত্যি কথা বলে দেই। আয়ানের সন্তান আমার আর অন্যজনের, তোমার না। ফাইজলামি করো, যে যেমন বোঝাবে তাই বিশ্বাস করবো নাকি? এই মেয়ে আমার আর তোমার। আমি ফাজলামি করছি না। বিশ্বাস না হলে আব্বু আম্মুকে জিজ্ঞেস করো। তোমার থেকে কেন তোমার আম্মু দূরে রাখবে বিষয়টা ভেবে দেখো। এখন যথেষ্ট বড় হয়েছো, সব বোঝো। বউ তুমি আমার, আর বাচ্চা অন্য কারো। ফাজলামির লিমিট থাকা দরকার। শোনো, আমার কাবিনের টাকা দিয়ে দিবে। তোমার আম্মু ডিভোর্স লেটার পাঠাবে বলে কিছুদিনের ভেতরে তুমি ভালো ছেলের মতো সাইন করে দিও। নদী, এমনিতে তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই দেখে কতটা খারাপ সময় গেছে। এখন এত কষ্টে দেশে আসছি, অনেক তাল বাহানা করে ভার্সিটিতে ভর্তি হয়েছি, দেশে এসেছি। এখন তুমি ঝামেলা করছো। আয়ন, আমি তোমার সাথে ফাজলামি করছি না। এই সন্তান আসলে তোমার না, হোম ডেলিভারির ছেলে আর আমার সন্তান। ও আচ্ছা। আয়ান হাসি লাগলো। আয়ান মেয়েটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলল। মাশাল্লাহ, আমার মেয়েটা তো একদম পরীর বাচ্চার মতো হয়েছে। অনেকটা আতিয়া আপুর সাথে মিল আছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই তোমার মেয়ে না। তুমি কি বাংলা বোঝো না? আপনি অনেক সুন্দর, বাট আপনি একটা নেশাখোর মাইয়া। ভালো হয়ে যান। আমার সাথে যা করলেন ঠিক করেন নাই। এত সুন্দর মেয়ে, ভালো হাজবেন্ড পাইবেন, এইসব কাজ করা থেকে দূরে থাকেন। আপনি তো ঘুমিয়ে গেছেন, টাকাটাও নিতে পারলাম না। আমার স্যালারি থেকে রেখে দিতে হবে। ভালো থাকবেন। মা বাবার কথা ভেবে নোংরা কাজ ছেড়ে দেন। আয়ানের কথা শুনে নদীর চোখ ছানাবড়া হয়ে গেল। নদী আয়ানের দিকে তাকিয়ে বলল। ওই চিরকুটের কথা তুমি কিভাবে জানো? কারণ এইটা আমার মেয়ে, তাই। আয়ান, মজা না, সত্যি করে বলো, এই চিরকুটের কথা তুমি কিভাবে জানলে? আয়ান, এই চিরকুটের ছেলেকে আমি খুঁজছি। তুমি কি এই ছেলেকে চিনো? খুব ভালো করে চিনি, আর তুমিও চেনো। কি? আমি চিনি কিভাবে? কারণ ওই ছেলেটা আমি। আয়ানের কথা শুনে সবাই থমকে গেল। নদী আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আয়ান, সত্যিই তুমি ছিলে ওই ছেলেটা? হ্যাঁ, আমি ছিলাম ডেলিভারি ম্যান। এই মেয়ে আমার, আর তুমিও আমার বউ হয়েছো। নদী খুশিতে কান্না করতে লাগলো। নদী আয়ানের মুখ ধরে বলল। আয়ান, সত্যি বলছো তুমি সেই ছেলে? আয়ান, বলো না। আয়ান, এই কারণে আমরা আজ এত দূরে। আমার মেয়েকে নাজাত সন্তান হয়ে গেছে। তুমি কখনো আমার খাতা দেখো নাই, তাই আমার লেখা চেনো নাই। তোমাকে আরেকটা প্রমাণ দেই, এই বাসার কথা আমাকে কেউ বলে নাই। আমাকে শুধু দারোয়ান বলছে তুমি বাগান বাড়িতে। আমি তখন বুঝে গেছি তুমি এখানে আছো, কারণ আমি এখানে একবার এসেছিলাম। আমি সহজে কিছু ভুলে যাই না। আয়ান, তুমি তাহলে তোমার আম্মুকে বোঝাও না যে ওই ছেলেটা তুমি ছিলে। না হইলে আমাদের একে অপরকে ডিভোর্স দিতে হবে। তোমার আম্মু বলে দিয়েছে, আমি যদি তোমার সাথে কোনো যোগাযোগ না করতে দেয় তাহলে তোমার আম্মু আমাদের কোম্পানি পথে বসিয়ে দিবে। আয়ান, প্লিজ তোমার আম্মুকে বলো না। সেদিন কি হয়েছিল আমাকে খুলে বলো তো। আয়ানকে নদী ওর আম্মু সব খুলে বলে আয়ানের রাগে হাত মুঠো করে ফেললো। আমাকে একবার যদি বলতো তাহলে এত কিছু হইতো না। তুমি আমাকে আগে কেন বলো নাই ওই ছেলে তুমি ছিলে? আমি ভাবছিলাম বলবো, বাট আম্মুর ভয়ে বলি নাই। যদি তুমি কখনো বলে দাও তাহলে আম্মু আমাকে ফাঁসি দিবে। ফাজিল, এই ব্যাপারের জন্য আজ আমরা 2 বছর দূরে, বুঝতে পারছো? নদী, বকাঝকা করিস না। তোদের ভাগ্য ভালো যে ওই ছেলেটা অন্য কেউ না, আয়ান ছিল। হ্যাঁ। চলো, আর ওই চিরকুট কি আছে তোমার কাছে? আম্মু আমার হাতের লেখা খুব ভালো করে চেনে। রেডি হয়ে নাও, বাসায় যাব। আয়ান বলে উঠল। নদী খুশি হয়ে দৌড়ে চলে গেল। আয়ান ওর মেয়ের সাথে খেলতে লাগলো। আয়ান রুমে গিয়ে বাবুকে রেডি করে দিতে লাগলো। আয়ান নদীর কোমরের দিকে তাকিয়ে ঠোঁটের স্পর্শ দিলে, নদী ভ্রুকুচকে তাকালে আয়ান দাঁতে দাঁত চেপে হাসি দিলে, নদী ফিক করে হেসে দিয়ে বলল। ফাজিল। নদী রেডি হয়ে লাগেজে সব জামা কাপড় নিয়ে নিল। আয়ান লাগেজ আর বাবুকে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানের সাথে যেতে লাগলো। আয়ান বাইকের লাগেজ বেঁধে নিল। নদীর কোলে বাবুকে দিয়ে আয়ান বাইক চালাতে লাগলো। আয়ান বলে উঠে। আচ্ছা, এত দূর কেন আসছিলে? তোমার ভার্সিটি তো দূরে। এখানে ভার্সিটির ছুটি হইলে সময় কাটাতে আসতাম। সেদিন এমন কেন করছিলেন?
কেউ আমার জুসের ভেতরে নেশার দ্রব্য মিশিয়ে দিয়েছিল, বাট কে করেছে জানি না। আমার কয়েকজনকে সন্দেহ হয়, বাট ওরা দেশে নাই, কিছু বলছি না। ও আচ্ছা। দুজন কথা বলতে বলতে বাসায় চলে গেল। আয়ানের সাথে নদীকে দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ানের আম্মু রাফি রেগে গেল। রাফি বলে উঠল, নদী তুমি এখানে? আমার বউ এখানে থাকবে না তো কোথায় থাকবে? নদী, তোমার সাহস কি করে হয় আমার বাসায় আসার? আমার বউ এই বাসায় যদি আসতে না পারে তাহলে আমি আমার বউ নিয়ে চলে যাই। শুনো আম্মু, এই বাচ্চা আমার আর নদীর বাচ্চা। চুপ কর, বাজে কথা বলা বন্ধ কর। নদী, তুমি সব জেনে এখানে কেন এসছো? কারণ আমার মেয়ে কোনো জারদ সন্তান না, আমার সন্তানের বাবা আয়ান। আয়ানের আম্মু মারতে যাবে, সাথে সাথে সামনে দাঁড়িয়ে গেল। আয়ান বলল, আমার সন্তান, এটাই সত্যি, কারণ নদীকে প্রথম স্পর্শ আমি করেছিলাম। হোম ডেলিভারি ওই ছেলেটা আমি ছিলাম। এই চিরকুট আমার আগের লেখা, নিজে দেখো। আয়ান ওর আম্মুর সামনে চিরকুট ধরলো। ওর আম্মু অবাক হয়ে রাগে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুই বিয়ের আগে একটা মেয়ের সুযোগ নিয়েছিলি, আমি তোকে খুন করে ফেলবো। তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই কিভাবে একটা মেয়ে নেশা অবস্থায় সুযোগ দিতে পারলি? আয়ানের আম্মু আয়ানের গলা চেপে ধরলো। সবাই থামানোর চেষ্টা করতে লাগলো। আয়ানের আম্মুকে সবাই ধরে সরিয়ে দিল। আয়ান জোরে জোরে কাঁদতে লাগলো। আয়ানের আম্মু রাগে রাফির প্যান্টের বেল্ট খুলে আয়ানকে মারতে লাগলো। নদী বাবুকে নিচে রেখে দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরলে নদীর পিঠে গিয়ে লাগলো। আয়ানের আম্মু থেমে গেল। আয়ানের আম্মু বলল, তুই সামনে থেকে সরো, ওকে মেরে ফেলবো। ওই ফোন করলো, আমাকে একবার বলতে পারতো বা তোমাকে, কিন্তু ওই কাউকে বলেনি। আর আমি ভুল বুঝার ওই মেয়েকে বা না জেনে মেয়ের সাথে কতটা যুদ্ধ করেছে। মা বাবার অবহেলা খায়, তার উপরে আমি ওদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। ওদের এখানে আমি দূরে সরিয়ে দিয়েছি ওর জন্য। আয়ানের আম্মু রাগে আরো মারতে যাবে, নদী বলে উঠল, আন্টি থামেন প্লিজ। ওই ছিল এটা অনেক কিছু, না হইলে সারা জীবন নিজের শরীরের উপরে ঘৃণা করতে করতে জীবন কেটে যেত। এখন তো অন্তত নিজের কাছে ভালো লাগছে। পর পুরুষ না, নিজের স্বামী ছিল, তাকে আমি বিয়ে করেছি। আয়ান, তুই আমাকে তো বলতে পারতি, আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে তোর জন্য। বাবু ডাক দিলে বাবু আয়নের আম্মুর শাড়ি ধরে টান দিয়ে বলল, এই। আয়নের আম্মু নিচের দিকে তাকালো। এক নিমিষেই যেন সব রাগ পানি হয়ে গেল। রায়হান, আতিয়া সবাই ঠিক করে হেসে দিল। আতিয়া বলে উঠল, আম্মু, আয়নকে মারতে সাবধানে, তার আরেকটাও মা কিন্তু আছে। দেখো তোমার শাড়ি ধরে টানছে, বাবাকে মারতে দিবে না। আয়নের আম্মু বাবুকে কোলে তুলে খুশিতে চোখে পানি চলে আসলো। আয়নের আম্মু বাবুকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়নের আম্মু বলল, তুই সামনে থেকে যা, আমার নাতির জন্য বেঁচে গেলি। কুত্তা তোর জন্য আমি আমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নাতি হয়েছে তাও আমি দেখতে চাইনি। এই সবকিছু তোর জন্য, তুই সবকিছুর জন্য তাই। ভাই, নদীকে রুমে নিয়ে যা। আয়ান লাগেজ নিয়ে নদীর হাত ধরে নিয়ে গেল। রাফি বাবুকে কোলে নিয়ে বলল, আম্মু, আমাদের পরিটাই একদম আতিয়ার আর আনোয়ারের সাথে মিল আছে, তাই না? আমাকে সারাক্ষণ দেখছে, আমি কি আমার বান্ধবীকে একা ছাড়ছি নাকি? তুই তো ফাজিল। যাই হোক, ভালো হয়েছে তুই ওর পাশে ছিলি। আল্লাহ করে যে ওই বাচ্চা ফেলে দেয় নাই, ও তো বাবুকে ফেলে দিতে চাইছিল। দিতে গেছিল, আমি আন্টি বাধা দিয়েছিলাম। ওর মায়া লাগছিল, নিজের দোষের কারণে কেন বাচ্চাটাকে মেরে ফেলবে? আমাকেও একটু কোলে দাও না, আমিও তো বড় আম্মু হই। রুবার কথা শুনে হেসে দিল সবাই। রুবা কোলে নিয়ে আদর করতে লাগলো। এইদিকে আয়ান রুমে গেলে নদী আয়ানকে বলল, এখন বুঝলাম কেন বলো নাই। এই আমার শাশুড়ি আসলে ভয়ঙ্কর মহিলা। সাবধানে কথা বলো, আমার আম্মু হয়। বুঝলাম। কি অবস্থা করছে তোমার? না করে আমার দোষ আছে। আমি যদি সাহস নিয়ে বলতাম তাহলে তোমাকে এত কষ্ট পেতে হইতো না, আর আমাকেও এত বড় শাস্তি পেতে হইতো না। নিজের সন্তান স্ত্রীর থেকে দূরে থাকা কতটা কষ্টের, সেইটা শুধু একজন ছেলে বুঝবে। আইসে ঢং। আয়ান নদীর কথা শুনে আয়ান নদীর দিকে তাকিয়ে কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, ঢং করছি, ওয়েট, আমি আরো একটু ঢং করি। আয়ান নদীর কথা শুনে আয়ান নদীর দিকে তাকিয়ে কোমর ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল। আয়ান কথাগুলো বলে সাথে সাথে নদীর পিছনে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়ানের পিছনে ধরে মুখ সরিয়ে দিয়ে বলল, কত বড় হারামি! আমি একটা বাড়ি খেয়েছি, তাতে আমার পিঠ জ্বলে পড়ে যাচ্ছে, আর ওনার শরীরে এতগুলো বাড়ি পড়লো, তারপরও ওনার রোমান্টিক মুড যায় না। তুমি সামনে কেন আসলে? ব্যথা তো ঠিকই পেলে। দেখি ওইখানে বসো, আমি তোমার ব্যথায় মুভ লাগিয়ে দেই, ব্যথা কমে যাবে। আর একটা নাপা খেয়ে নাও। চুপ করো, শার্ট খোলো।
নদী ফার্স্ট এড বক্স বের করে আয়ানকে জোর করে বসিয়ে দিয়ে আয়ানের শার্ট খুলে দিতে লাগলো। আয়ান নদীর দিকে দুষ্টুমি ভরা চোখে তাকাতেই নদীর রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, ফাজিল, মাইর দিব। আমি উড়ে যাচ্ছি না, আপনার কাছে আছি। এখন চুপচাপ করে বসে থাকেন। আদর পাচ্ছে? একটা দিব মাইর। নদী আয়ানের দিকে তাকাতে লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক করে আয়ানের শরীরে অ্যান্টিসেপটিক মলম দিয়ে দিতে লাগলো। নদী কান্না করতে করতে বলল, আমি এখানে না আসলে হয়তো তোমাকে এইভাবে মাইর খেতে হতো না। কি অবস্থা করেছে, নিজের উপরে রাগ হচ্ছে। আরে পাগলি, কান্না কেন করো? আম্মু যত মেরেছে তার দ্বিগুণ উনি কষ্ট পাচ্ছে। রাগের মাথায় আম্মুর মাথা ঠিক থাকে না। আর আমি কাজটা এমন করছি মায়ের খাওয়ার যোগ্যতা রাখি। আমি তো তোমাকে জোর করেছিলাম। তুমি ছেলে মানুষ, তুমি নিজেকে কন্ট্রোল কিভাবে করবে? আমি আসলে তখন অত বুঝতেও পারি নাই, তোমার থেকে শিখেছি। আয়ানের কথা বলার ধরন দেখে নদী না চাইতেও ফিক করে হেসে দিল। আয়ান হাসি দিয়ে নদীর চোখের পানি মুছে দিতে দিতে বলল, কান্না করো না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আর তুমি আর বাবু থাকলে এসব ব্যথা আমার কাছে কিছু না। যার যার শরীর সেই সেই বুঝে। তুমি এত শান্ত কেন? ওইসব রাখো, দেখি তোমার কোথায় লাগছে। আয়ান নদীকে খাটের উপরে শুয়ে দিয়ে পিঠে চুমু দিলে নদীর রাগী লুক নিয়ে তাকাতেই আয়ান বলল, আচ্ছা দুষ্টামি করবো না, দেখি কোথায় লাগছে। আয়ান ব্লাউজ কিছুটা উপরে তুলে চমকে উঠল। আয়ান চুমু দিয়ে মিনি ফ্রিজ থেকে বরফ বের করে নদীর পিঠে ধরতে লাগলো। নদী কেঁপে উঠলে আয়ানের ঠোঁটের স্পর্শ আরো কেঁপে উঠল। নদীর চাদর খামচে দিয়ে ধরে থাকলো। আতিয়া রুমে আসলে নক করলে নদী উঠে পড়তে নিবে, তখনই আতিয়া বলল, সরি বাবু, কান্না করছে, ক্ষুধা লাগছে মনে হয়। নদী উঠে পড়ল। আতিয়া আয়ানের শরীরের ক্ষতস্থানগুলো স্পর্শ করতে লাগলো। আয়ান বলে উঠল, আহ আপু লাগে। ভাই, এতগুলো মায়ের খাইলি, আগে যদি বলে দিতি তাহলে আজ এমন কিছু হতো না। বাদ দাও তো আপু। নদী নে, আয়ান আয়, আমি অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দিই। নদী দিয়েছে, তুমি বসো। না, তোরা থাক, আমি যাই। অনেকদিন পর হ্যাপি ফ্যামিলি হয়েছিস, দুজন কথা বল, আমি যাই। ঢং দেখাচ্ছে। নিজের জামাই কল দিচ্ছে মনে হয়, সেইটা তো বলে না, আবার ঢং করে বলতে নিয়েছে। দুইজন কথা বল, আমি যাই। নদীর কথা শুনে আতিয়া দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, হ্যাঁ, বেশি সত্যি কথা বলতে হয় না মেরি জান। যাজ্ঞা, দুলাভাই কল দিচ্ছে মনে হয়, যা। ভ্যা। আতিয়া চলে গেল। নদী হাসতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠল। আয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। কিরে, দেশে এসে গেছস নাকি? দেখাও তো করলি না। বউ বাসায় নিয়ে আসলাম, রাতে বের হব। বউ নিয়ে বাসায় আসলি মানে? ঠিক শুনছস। যাক, ভালোই হয়েছে। ভাবি তোকে অনেক মিস করতো। আমি কলেজে গেলে ভিডিও কল দিতাম, কারণ আমার পাশে ভাবি থাকতো। তোকে এক নজর দেখার জন্য, তোর কণ্ঠ শোনার জন্য সাপোর্ট করতো। কি বলিস? ঠিক বলেছিস। ভাবিকে কষ্ট দিস না, সময় দে ভাবিকে। আচ্ছা থাক, ফ্রি হলে আসিস, বা আমি গিয়ে দেখে আসবো। ভাই, তোর একটা মেয়ে হয়েছে, মাশাল্লাহ, একদম করি। আমার তো মন চাই মেয়েটাকে আমার কাছে নিয়ে চলে আসি। হি বিয়ে কর, করে একটা বাবু পয়দা কর। আম্মু বলছে বিয়ে করাবে, আন্টিও বলছে খুব তাড়াতাড়ি হবে। যাক ভালা। আয়ান নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাকিবের সাথে কথা শেষ হইলে আয়ান নদীর কোলে একপাশে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদীর হাত ধরে আয়ান চুমু দিতে দিতে বলল, জান, তুমি আমাকে এত ভালোবাসো? আমার জামাই কি 10টা নাকি যে ভালোবাসা 10 জায়গায় যাবে? একটা মাত্র জামাই আমার, যত ভালোবাসা তার জন্যই তো নাকি? বাট কি হয়েছে হঠাৎ, এইসব কেন বলছো? কিছু না। আয়ান বাবুর সাথে খেলা করতে লাগলো। বাবু আয়ানের দুষ্টুমিতে হাসতে লাগলো। খাওয়া বাদ দিয়ে আয়ানের সাথে খেলতে লাগলো। নদী মুগ্ধ হয়ে দুজনকে দেখতে লাগলো। আয়ান নদীর ঠোঁটে আলতো করে কিস করলে নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, দুষ্টু ছেলে, ভালো হবে না। না, ওয়েট, আমি দেখাচ্ছি মজা। নদী আয়ানের ঠোঁটচোরা নিজের দখলে নিলে আয়ান চোখ বড় বড় হয়ে গেল। নদী আয়ানের ঠোঁটচোরা নিজের দখলে নিলে আয়ানের চোখ বড় বড় হয়ে গেল। আয়ানকে ছেড়ে দিলে আয়ান নিঃশ্বাস ফেলে বলল, উফ, আর একটু হইলে দম বন্ধ হয়ে যেত। এখন কেমন লাগে? আয়ান বাবুর দিকে তাকিয়ে পেটে নাক দিয়ে বুলাতে লাগলো। বাবু হাসতে লাগলো। নদী আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আয়ান, রক্তের টান মারাত্মক হয় তাই না? ওই জানেও না তুমি ওর বাবা, অথচ তোমাকে মারতে দেখি কিভাবে আন্টির কাছে গিয়ে এই করছিল। এই জন্য বলে মেয়েরা হইলে বাবার রাজকন্যা হয়। মেয়েরা সবসময় বাবাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি যেমন আমার বাবার চোখের মণি ছিলাম, তেমন ভাই ছিল আম্মুর চোখের মণি। প্রতিটা সন্তান তার বাবা মায়ের অনেক প্রিয়, তাই না বাবা?
বাচ্চাটা আয়ানের কথা শুনে বাবা বাবা করতে লাগলো। আয়ান অবাক হয়ে গেল। আয়ান খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ান বলে উঠল, জান দেখো, আমার মেয়ে আমাকে বাবা বলছে। আমার কি যে আনন্দ হচ্ছে। কি বেইমান রে বাবা, আমি তার জন্য এত কিছু করলাম, আমাকে একবার ডাক দিল না, অথচ এইদিকে বাবাকে ডাকা শুরু করছে। হি হি হি। আম্মু দেখো, তোমার আম্মুর হিংসা হচ্ছে। আয়ান বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে উপরের দিকে তুলে ধরতে লাগলো। বাবু খিলখিল করে হাসতে লাগলো। নদী ভ্রু কুচকে তাকালো। রূপা এসে বলল, ভাই আসবো। হ্যাঁ ভাবি আসেন। ভাবি, বাবু আমাকে বাবা বলছে। সত্যি নাকি? আম্মু বলো বাবা। আয়ানের কথা শুনে বাবু বাবা বললে রূপা কোলে নিয়ে বলল, আম্মু আমাকে মা বলো তো। রূপা মা শিখাতে লাগলে বাবু মা মা করলে রূপা খুশিতে বাবুকে চুমু দিতে লাগলো। রূপা বলল, দুইজন ফ্রেশ হয়ে খেতে আসো, আমি সবাইকে জানাই আমাকে মা বলেছে। রূপা খুশিতে নিচে চলে গেল। নদীর আগে বলল, এইটা কি আমার মেয়ে নাকি শত্রু? বুঝলাম না। আতিয়াকে ফু ফু করে আর এখানে চাচিমা বলা শুরু করেছে। বাপকে একদিন দেখে বাবা বলল, আর আমি মা কইতে কইলে হাসি দিয়ে অন্য কথা বলে। হি হি। তুমি তার বাবাকে কষ্ট দিয়েছো, তাই তার শাস্তি দিয়েছে। নদী রেগে আয়ানের গলা চেপে ধরে বলল, আমি কষ্ট দিয়েছি নাকি? তুমি আমাকে কষ্ট দিয়েছো। আমি তোমাকে কষ্ট দেই নাই। তুমি সেদিন যদি বলতে যে ওই ছেলে তুমি ছিলে, তাহলে এইসব কিছুই হতো না। যাক বাবা, এখন সব দোষ আমার। এমন বউ তুমি একবার জামাইয়ের পড়ার দিকে নজর দাও নাই? একবার আমার হাতের লেখা দেখলে তো বুঝতে পারতে সেই ছেলেটা আমি। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান নদীর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, জান, যা হওয়ার হয়েছে। চিল্লাপাল্লা করে মেরে কি আর অতীত পরিবর্তন করা যাবে বলো? এইসব বাদ দাও। এখন আমাদের ফোকাস থাকবে কিভাবে আমাদের মেয়েকে মানুষের মতো মানুষ করা যায়। আমার দায়িত্বটা তিনটা: নিজের পড়াশোনার সাথে জামাইয়ের, আবার বাচ্চা। আমি ভালো ছেলে, আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি আর পড়ার চোর নই। আমি এখন আমার বউকে আর বাচ্চাকে সময় দিব। আর পড়াশোনা মাথায় যেন থাকে। চলো ফ্রেশ হয়ে নেই, ক্ষুধা লাগছে, চলো যাই। আচ্ছা চলো, দুইজন একসাথে ফ্রেশ হয়ে নেই। আয়ান নদী দুইজন ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আয়ান টি শার্ট পরে নিল। তারপর দুইজন নিচে চলে গেল। আয়ান নিচে গেলে ওর আম্মু আয়ানের দিকে তাকালো না। রাফি বাবুকে বাবা বাবা বলা শিখাতে লাগলো। রাফির সাথে খেলা করতে লাগলো। আয়ান নদী আসলে সবাই একসাথে বসলো। রাফিকে বলল, ভাইয়া আসো, খাবার খেয়ে নিবে। তোরা খা, আমি আমার আম্মুর সাথে খেলবো। আরে খেয়ে নাও। তুই থাকতো কথা বলিস না। তোর জন্য আমার আম্মুটাকে এতদিন পাই নাই। রাফি বাবুকে নিয়ে চলে গেল। আয়ান আর কিছু বলল না, সবার সাথে বসে খেতে লাগলো। আয়ানের আম্মু বলে উঠলো, নদী আগামী বড় অনুষ্ঠান করতে চাই। তোমার আব্বু আম্মুকে পাড়ার বাড়িতে নাকি? জি। আমি তোমার আব্বু আম্মুর কাছে যেতে চাই। আমি তো ওই বাসা চিনি না। আমি কি ওনাদের কাছে ক্ষমা চাই, আর ওনাদের আত্মীয় স্বজনকে যেন দাওয়াত করো। আমি আমার নাতিকে সবার সামনে প্রেজেন্টেশন করতে চাই। আচ্ছা। সবাই খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আয়ানের আম্মু রায়হান চলে গেল। দুজন নদীদের বাগান বাড়িতে চলে গেল। নদীর সাথে গেল নদীর আব্বু আম্মু। আয়ানের আম্মু রায়হানকে দেখে অবাক হইল। নদীকে দেখে ভয় পেল। নদীর আম্মু বলল, আমার নাতনি মেয়েকে ফিরিয়ে দিতে এসেছেন, তার জন্য ধন্যবাদ। আমার মেয়ে আর নাতনিকে আমরা মিস করছিলাম। আপনার ছেলের সাথে আমার মেয়ে নাতনিকে দেওয়ার কোনো দরকার নাই। ভাবি, আমি ওদের ফিরিয়ে দিতে আসিনি। আমি এই ব্যবসা চিনি না, তাই নদী আমাকে নিয়ে এসেছে। ভাবি, ভাই সাহেব আমাকে ক্ষমা করে দেন। আমি যে ব্যবহার করছি সেটার ক্ষমা চাইলে হয়তো কম হয়ে যাবে। আপনারা চাইলে আমি আপনাদের পা ধরে ক্ষমা চাইতে পারি। আয়ানের আম্মু পা ধরতে যাবে, সাথে সাথে নদীর আম্মু হাত ধরে বলল, ছি ছি ভাবি, এইসব কি করছেন? আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কারণ আপনার জায়গায় থাকলে আমি নিজেও এমন কাজ করতাম। আমার ছোট সন্তানের সাথে এমন হইলে আমারও সেম রাগ হতো। আয়ানের আম্মু রায়হান দুজনের থেকে ক্ষমা চেয়ে নিল। সবাই মিল হয়ে গেল। 3 দিন পর বড় করে অনুষ্ঠান করলো। বাবুটাকে সবাই দোয়া করে দিল। নানা ধরনের গিফটের ছড়াছড়ি হয়ে গেল। রাত 1টার সময় আয়ান নদী দুজন বাবুকে খাটে শুয়ে দিয়ে দুজন ক্লান্ত হয়ে খাটে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নদী আয়ানের হাত দুইটা সরিয়ে দিয়ে আয়ানের উপরে গিয়ে শুয়ে পড়ল। তারপর আয়ানের হাত নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এই জায়গাটা আমার শান্তির জায়গা। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যায়। আমার বুকটাও খালি হয়ে গেছিল। আজ আমি পূর্ণতা পেয়েছি। আমার সন্তান, আমার স্ত্রীকে আমি পেয়ে গেছি। আমার আর এই জীবনে কোনো অপূর্ণ থাকলো না।
আমারও। মেয়েটার ভাই প্রয়োজন, চলো না ভাইয়ের ব্যবস্থা করে দেই। নদী আয়ানের কথা শুনে লজ্জা পেয়ে গেল। আয়ান নদীর উপরে ঝাঁপিয়ে পড়লো, নদীও আয়ানের উপরে ঝাঁপিয়ে পড়লো। বাকিটা ইতিহাস। সমাপ্ত।